প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আজ আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, যারা আগেও আমাদের এই শুতে ছিলেন। আপনারা দেখলে নিশ্চয়ই চিনতে পারছেন। প্রথমত সাইদ তারেক, নামটার সঙ্গে অনেক বিশেষণ জড়িত। সবগুলি বলা যাবে না, অল্প বিস্তর বলি। বিশিষ্ট সাংবাদিক, লেখক, টিভি ব্যক্তিত্ব, আরো অনেক কিছু, কমিউনিটির নেতা এবং রাজনৈতিক নেতাও টু। তো সাইদ তারেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থ্যাংক থাকার ইউ। জন্য। থ্যাংক ইউ। সাথে আছেন, তাকেও আপনি চিনেন, তরুণ সাংবাদিক, ওয়াশিংটনে, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং ওয়াশিংটনের যে ট্রাম্প প্রশাসন, তাদের বিভিন্ন প্রোগ্রাম তিনি কভার করেন, দস্তগীর জাহাঙ্গীর। আরেকটু বলে রাখি, একজন আইনজীবীও তিনি, এবং অত্যন্ত সজ্জন লোক। কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন নিউ ইয়র্কে, এখন ওয়াশিংটনে বসবাস করেন। তো দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম টু আওয়ার শো। যতন দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা আজকে তো বিভিন্ন সবচেয়ে প্রায় 7 বছর পর ডাকসুর নির্বাচন হলো গতকালকে। এর আগে নির্বাচন হয়েছিল 19-এ। সেই নির্বাচনে বিপি হয়েছিলেন বহুত আলোচিত ব্যক্তি। বিপি হয়েছিলেন ওই যে নূর, যিনি এখন আহত অবস্থায় হসপিটালে আছেন এবং তার অবস্থা উন্নতির দিকে, যতটুকু সর্বশেষ খবর রাখি। তো সেই ডাকসু ঐতিহ্যবাহী বলে, ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো বলা হয় যে প্রাচ্যের অক্সফোর্ড। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 বছর থেকে এসেছি। সাইদ ভাই, আপনিও ছিলেন। তো এখন প্রশ্ন হলো যে এই যে ডাকসুর ইলেকশনটা কিন্তু এত কুইক, এটা কিন্তু কিন্তু আকাঙ্ক্ষিত ছিল না অনেকের কাছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এই বিষয়টা যেন তড়িৎ, মানে একটা মানে করার জন্য একটু অন্তর্বর্তীকালীন সরকার মানে উদ্যোগী হয়। তবে আমার কাছে এটা কিন্তু মনে হচ্ছে, যেটা আমি আমি একটু ভূমিকার কথা বলছি, যে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা হয়তো বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলি, বিশেষ করে জামাত এবং ইসলামিক দলগুলির বোধহয় একটা একটা প্ল্যানই করেছিল। যে এই প্ল্যানটা এরকম যে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন একটা টেস্ট কেস হিসাবে দেখা যায় কিনা, যে এখানে কি প্রতিক্রিয়া হইতে পারে। এবং এর প্রতিক্রিয়া তো অবশ্যই অনেক বড়, বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটা দেখবে। যাই হোক, সেই বহু আকাঙ্ক্ষিত নির্বাচনটি অবশেষে হলো নির্বিঘ্নে। কোনো ছোট আমি জানি না, এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই। তবে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো স্বাধীনতা বিরোধী জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ছাত্রদল। ভোটের বিস্তর ফারাক। আমি যেমন অ্যাকুরেট বিষয়টা বলতে চাচ্ছি না, সে যতটুকু এইরকম ভাবে বলে যান। যেমন শিবিরের যে বিপি, সে যেমন ধরেন 14,000-এর উপরে ভোট পেয়েছে। আর বিএনপির বিপি, সে 5,000-এর ভোট পেয়েছে। দ্যাট ইজ এখানে প্রায় 5-7 হাজার ভোটের ডিফারেন্স। সাধারণ সম্পাদকের বেলায় তাই ঘটেছে। যাই হোক, এই ব্যাপারে বিস্তৃত আলোচনা আপনাদের কাছ থেকেও আসবে। তো আমার প্রশ্ন হলো যে সাইদ তারেক, আপনার কাছে প্রথম প্রশ্নটা করছি, যে আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন দেশে, অভিজ্ঞ সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকের পথ চলায় বাংলাদেশের রাজনীতির পথ, সাংবাদিকতার পথ, সব পথেই আপনি হেঁটেছেন। আজকের এই নির্বাচনী ফলাফলে আপনার রিয়াকশনটা কি এবং কি হতে পারে? ধন্যবাদ রতন তালুকদার। সেই সঙ্গে আমার অনেক পুরনো বন্ধু দস্তগীর জাহাঙ্গীর, অন্যতম প্যানেলিস্ট। আপনার সঙ্গে বোধহয় আমার প্রথম, মানে এই এই প্রোগ্রামে বোধহয় আপনার সঙ্গে প্রথম আজকে। আহ, এর আগে তো আপনি আমার আমার একটা অনুষ্ঠানে আপনি আসছিলেন, ওর সঙ্গে কথা হয়েছে। তো এর মধ্যে অবশ্য আর যোগাযোগটা ঠিক মতো হয় নাই বলে আপনার সঙ্গে আবার আর এই অনুষ্ঠানে দেখা হয়েছে, আজকে দেখা হয়ে গেল। খুব ভালো লাগতেছে আমার, যে আপনি তো একই রকম আছেন আগের মতোই। মাঝে মাঝে চুলটা একটু সাদা হয়ে যায়। একটু একটু মাঞ্জা মারলে আবার ঠিক হয়ে যায় আর কি। না, আপনি কি মাঞ্জা মারেন নাকি ভাইয়া? আপনার কি মনে হয়?
না, আমি কিন্তু বুঝতে পারিনি। আর আমি এটা বেশি বুঝতেও চাই না, কারণ আমি নিজে আচ্ছা। করি না তো, আমি হ্যাঁ। এই না, জন্যই। আপনার তো অলরেডি 70% সাদা ফর্সা এমনি হয়ে ইটস গেছে। গুড, আই লাভ ইট, ইটস নেচার। কিন্তু আপনাকে, আপনার জন্য আপনার চুলের কালার ঠিক আছে, কারণ আপনার মাথায় প্রচুর চুলও আছে। না, আমার কিন্তু চুল একটু কম। অনেক ছিল, ওটা মানে অনেক শেষ চলে গেছে আর কি। আর আমাকে এটা করতে হয়, মেনটেন করতে, যেহেতু আমি স্ক্রিনে আসি, তো ক্যামেরার সামনে আসি, তাই এখানে একটু ধরেন যে স্মার্টনেস তো লাগে আসলে। এবং মানুষ তো সাধারণত স্মার্টনেস এবং একটু মানে একটু ইটা দেখতে চায় আর কি। যাই হোক, তো আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রসঙ্গে আসি আর কি। কথাটা হলো যে আহ মানে এটা তো, মানে আপনি একটু ইঙ্গিত অবশ্য দিছেন যে মানে এটা জাতীয় নির্বাচনের আগে এটা সরকারের বা ইসলামী দলগুলোর টেস্ট কেস হিসেবে তারা নিছিল কিনা আর কি। তো এই সূত্র ধরেই বলি আর কি, যে অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটছে, এটার ক্রেডিট যে যাই দাবি করুক, মূলত এটার পেছনে মানে সবচেয়ে বেশি মানে কার্যকর ভূমিকা রাখছে হলো জামাত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, জামাত এবং শিবির। তো এই যে যে ছেলেটা ভিপি হইলো, সাদিক কায়েম, যদিও মাস্টার মাইন্ড বলে আরেকজনকে বলা হয়, বাট বিভিন্ন সময় জানা গেছে আর কি যে সে এক সময় স্টিয়ারিংটা তার হাতে নিয়ে নিছিল, যখন ওই 6টা ছেলে যখন ওই যে ডিবির সে হারুনের হোটেলে সে বসে কে? ভাত খায়। সে কে? এই যে যে ছেলেটা ভিপি হইলো, হ্যাঁ, না, তার কাছে দেখে আর তার মাস্টার। কাছে, রাইট, তার কাছে স্টিয়ারিংটা এক সময়, যখন এই ছেলে 6টা ছেলে যখন আপনার হারুনের ভাতের হোটেলে বসে খাওয়ার পরে যখন কল অফ করলো প্রোগ্রাম আন্দোলন, হুম, হুম। পরের থেকে কন্টিনিউ করার দায়িত্বটা মূলত তার উপরে পড়ছে। এরা। হ্যাঁ, এর মধ্যে তার মধ্যে হি ওয়াজ মানে ওয়ান অফ দা মানে মেইন ম্যান আর কি। যাই হোক, তো এখন যেটা কথা হলো সেটা হলো যে 5ই আগস্টের পরে সরকারের কার্যকর নিয়ন্ত্রণটা মূলত জামাত ইসলামের হাতে। এটার মধ্যে কোনো, এটা কেউ বলে না, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি, বাস্তবতা আর কি। বিএনপি এখানে ফেল করছে, হয় তারা চায় নাই, অথবা তারা সুযোগটা নিতে পারে নাই। তারা যেটা করতে গেছে, তারা গেছে রাস্তাঘাট, হাট বাজার দখল করতে, টেম্পো স্ট্যান্ড দখল করতে গেছে, তারা ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে গেছে, হকারের কাছ থেকে, ফুটপাত থেকে চাঁদা। আর জামাত যেটা করতে গেছে, জামাত দখল করছে আপনার সচিবালয়, জামাত দখল করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, জামাত ব্যাংকগুলো। দখল করছে, ব্যাংকগুলি। জামাত দখল করছে মিডিয়াগুলো। তা জামাত ওই জায়গায় যায় নাই। মানে তারা জানে যে ক্ষমতা যদি নিজের হাতে রাখতে হয়, তাহলে এই জিনিসগুলো যে যে যা যা লাগবে, তারা সেই সব জায়গা দখলে আপনার গেছে আর কি। এবং তারা সেখানে মোটামুটি বেশ ভালো সফলও হয়েছে আর কি। যেমন বলা হয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর তাদের লোক। আপনার বিচারালয়ে, হাইকোর্টে আহ, নতুন যে সমস্ত বিচারক নেতা হয়েছে, 90% তাদের লোক। এই যে আপনার আইসিটি যে ট্রাইব্যুনাল, যেটা আর কি আপনার যে বিচার হচ্ছে, সেখানেও 100% তাদের লোক। এগুলো বলা হয়। আচ্ছা, তো ফলে মানে তারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন সেট আপ টেট আপ করে মোটামুটি ভাবে তারা আহ, তাদের গ্রিপেই খবরটা তারা রেখে দিচ্ছে আর কি। আমরা সবসময় প্রায় বলি আর কি আমরা, যে ইউনূস সাহেব আসলে কতটুকু ক্ষমতাশালী, ইউনূস সাহেবের হাতে ক্ষমতা কতটুকু আছে, বা তার কথা কথা কতটুকু মানা হয়। এটা এই যে আমরা যে প্রশ্নগুলো করি, প্রশ্নগুলো করার কারণটা হলো এটাই আর কি, যে অ্যাকচুয়ালি সরকারের একটা বড় অংশের নিয়ন্ত্রণ হচ্ছে আপনার জামাতের হাতে। এটা দিস ইজ রিয়েলিটি, বাস্তবতা। এটা তো এখন প্রমাণ হলো এটা আর কি। তো ডাকসু ইলেকশনটা, রেজাল্টটা যে তাদের পক্ষে যাবে, তারা এটা জানতো। আপনি জানতেন? তারা জানতো, আপনি জানতেন কিনা? আমি জানতাম না। জামাত জানতো এটা, হুম। যে ডাকসু ইলেকশন এখন দিলে তারা জিতবে। কেন আমি জানতো বলি আমি, তারা জানতো বলেই তারা ইলেকশনটা দেওয়া হয়েছে। এই ইলেকশনটা দেওয়ার পেছনে আপনার জামাতের একটা বড় ভূমিকা ছিল আর কি। কারণ ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জামাতের লোক বলে এটা পরিচিত আছে আর কি। তো উনি তাদেরই লোক, এটা বলা হয়। এবং আহ, নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি অ্যানাউন্স করছে, তখনই অ্যানাউন্স করছে যখন আপনার
ওই জায়গা থেকে মূল হেডকোয়ার্টার থেকে যখন তাকে বলা হয়েছে আর কি। আচ্ছা, এখন আপনি বলেন যে তারা কি করে শিওর হইলো যে তারা জিতবে? এটা আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। যে আমি যে বললাম যে তারা শিওর ছিল যে তারা জিতবে, কেন? কতগুলো কারণ আছে। এবং সেই সঙ্গে আমি এটাও বলি যে আজকের এই রেজাল্টটা এইভাবে হলো কেন, সেটা এটা একই সঙ্গে আমি বলে যাচ্ছি আর কি। প্রথম কথা হলো, গত 15 বছর বিএনপি ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে নাই ছাত্রদল। তারা কাজ করা দূরের কথা, তারা ওখানে ক্লাসই করতে পারে নাই। তাদের পলিটিক্স করা দূরের কথা, তাদের স্বাভাবিক মানে অধ্যয়ন করা, লেখাপড়া করা, সেই সুযোগও তারা নির্বিঘ্নে পায় নাই। তাহলে কি হলো, 16 বছর দে আর অ্যাবসেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে, তাদেরকে 1 বছর কাজ করতে হয়েছে। শিবির 16 বছর কাজ করছে। কিভাবে কাজ করছে? তাদের একটা অংশ ছাত্রলীগের ভেতরে ছিল, তারা সেখানে শেল্টার নিছে, ছাত্রলীগের ভেতরে থেকে তারা কাজ করছে। সেকেন্ডলি তারা যেটা করছে সেটা হলো, যখন আপনার 2013-14 সালের দিকে তাদের উপর যখন ক্র্যাকডাউনটা হইলো, মানে একেবারে সিভিয়ার ক্র্যাকডাউন যেটা বলে আর কি, প্রায় 300 সাড়ে 300 ছেলেকে আপনার র্যাব আর পুলিশ নিয়ে মেরে ফেলছে। তারপরে আপনার এদেরকে আহত করা হয়েছে, এদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, বাড়ি থাকা বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য নাই। তারপর থেকে তারা পলিসি চেঞ্জ করে। চেঞ্জ হলো, তারা প্রকাশ্যে আর কোনো অ্যাক্টিভিটিসে না যাইয়া তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়ার দিকে মন দেয়। আপনি জানেন যে আপনার শেখ হাসিনার আমলেই বাংলাদেশের যে আপনার ইন্টার কি বলে, এটা কি বলবো, ওই যে উম, আহ, কি বলে আপনার, এটা বলে যাচ্ছি শব্দটা, মানে আপনার এই যে ইন্টারনেট ভিত্তিক যে এটা আর কি, আপনার অনলাইন যে নেটওয়ার্কটা আর কি, আপনার কি বলে, সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার মেকিং বলেন বা সাইবার 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 ইসে। সাইবার যেই আর কি, হুম। এটার 50% কন্ট্রোল করে তারা, তাদের ছেলেরা। যেটা আপনি আইটিটাকে আইটি সেক্টরটা, আইটি আইটি। সেক্টর বলতেছি আর কি, আইটি সেক্টরটা, ডিজিটালাইজেশনের কথা বলছেন? ডিজিটালাইজেশন, তারা এটা কন্ট্রোল করে। কন্ট্রোল করে ইন দ্য সেন্স যে তারা, আমি শেখ হাসিনার আমলেও যখন উনি ছিলেন তখন আমি আমার শোতে, আপনি বোধহয় ছিলেন কিনা মনে মতো বলছেন, আমি বলছি সেখানে আর কি, যে জামাতের ছেলেরা যদি চায় তারা বাংলাদেশ গভর্নমেন্টকে হ্যাক করে অকার্যকর মানে স্থবির করে ফেলতে পারে। তাদের কাছে এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা কোনো ব্যাপার না। তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে ফেলতে পারে যে কোনো সময়। তারা সেই সক্ষমতা অর্জন করছে। এবং বিভিন্ন কোম্পানির যে সফটওয়্যার যেগুলো আর কি, লোকাল বিভিন্ন কোম্পানিকে অর্ডার দিয়ে যে সফটওয়্যার গুলো তারা অর্ডার করছে, তারা মেট্রো রেল বলেন, আপনার বিভিন্ন ব্যাংক বলেন, বিভিন্ন অর্গানাইজেশন বলেন, ইলেকশন কমিশন বলেন, অ্যাপস গুলো তৈরি করা, অ্যাপস অ্যাপ্লিকেশন গুলো অ্যাপস তৈরি করা গুলো। হয়েছে যে কতগুলো, সেই অ্যাপস গুলোর আপনার যে সমস্ত কোম্পানি, বাংলাদেশি কোম্পানি যারা তৈরি করে দিচ্ছে আর কি, সেগুলো করা এই ছেলেদের দ্বারা। হুম। কারণ তারা মানে একেবারে পুরোপুরি এই সেক্টরটা তারা মোটামুটি ভাবে হ্যাঁ, ভালো অবস্থান করে দিচ্ছে। ঠিকই আছে। অ্যাকর্ডিং টু ইউ, আপনার কথা মতো তো তারা সব সেক্টরই তারা প্রভাব বিস্তার করছে। রাইট, আমি এটা বলতেছি। আচ্ছা, হুম। এখন 3 নম্বর আসেন। 3 নম্বর হলো যে আপনার ছাত্রলীগের এখানে একটা, ওরা গেছে কোথায়? তারা কি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে সবাই? তাদের যে হাজার হাজার ছেলে পেলে ছিল ছাত্রলীগের, কিছু নয় ধরেন বড় বড় নেতারা পালাই গেছে আর কি, বাদ বাকি তো রয়ে গেছে। তারা চুপ ছিল এবার ইলেকশনে, কিন্তু তারা একটা রোল প্লে করছে, তারা ভোট কাস্ট করছে। তাদের এখানে দুইটা হিসাব ছিল আমার ধারণা আর কি, দুইটা হিসাব ছিল আর কি। একটা হিসাব হলো যে আপনার এখানে ইয়াকে, শিবিরকে এইবার যদি দেওয়া হয়, তা সাধারণত ক্ষমতায় গেলে একটা সংগঠন বেশি দিন পপুলারিটি ধরে রাখতে পারে না, হয়তো এইভাবে তাদেরকে পচানো। আর একটা হইতে পারে যে শিবির যদি আপনার এখানে চলে আসে, আহ, ঢাকা ইউনিভার্সিটির নিয়ন্ত্রণে চলে আসে আর কি, তাহলে এই যে দেশটা যে একটা মৌলবাদীদের হাতে যে পড়লো, খপ্পরে যে পড়ছে, এটা একটা বলতে সুবিধা হবে, প্রমাণ হইতে সুবিধা করতে সুবিধা হবে আর কি। তবে আমি এদের কোনো অর্গানাইজড কোনো প্ল্যান্ড কোনো পার্টিসিপেশন ছিল কিনা আমি এই ব্যাপারে শিওর না, আমি শিওর না। যদি সেটা হইতো তাহলে পরে আপনার এই ছাত্র দলের ছেলেটা জগন্নাথ হলে 1200 ভোট পায় না, সেটা আবার হিসাবে বলে না।
যদি তাদের কোনো ওইরকম কোনো সুচিন্তিত প্ল্যান্ড যদি কোনোই থাকতো, কারণ এটা তো আইডেন্টিফাইড হয়ে যাবে আর কি। জগন্নাথ হল মানে ছাত্রলীগ, এর মধ্যে কোনো ভুল নাই। ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, তো ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন তারা 1 বা 10টা ভোট পাইছে নাকি ওই ছেলেটা, 1200-র উপরে ভোট পাইছে আপনার ওই বিএনপির প্রার্থী। তো এটা তো আপনার কোনো প্ল্যান হইতে তো এটা হওয়ার কথা না। এখানে একটা মানে সন্দেহের ব্যাপার আছে ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল কিনা। আসেন 4 নম্বর। 4 নম্বর হলো এই যে ছাত্র দলের যে গত 1 বছরের পারফরমেন্স আদার দেন শিক্ষা প্রতিষ্ঠান, এইটা আপনার ইয়াং জেনারেশনের ভিতরে খুব ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই। আমরা ওইটাকে ভালো, কেউ এটা ভালো বলে নাই। তারা পড়াশোনা বা ছাত্র সংগঠন করার চাইতে বেশি মনোযোগ দিছে তারা আপনার এই দখল, চাঁদাবাজি আর তোলাবাজির। তো সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এদের ইমেজটা ভালো ছিল না। কন্ট্রারি, ছাত্র শিবিরের যে ছেলেগুলো পাশ করছে, এদের এই ছাত্র শিবিরের ছেলেদের এমনিও ব্যক্তিগতভাবে তারা খুব ভালো ব্যবহার করে, সালাম দিয়ে কথা বলে, মিথ্যা কথা খুব কম বলার চেষ্টা করে, সামাজিক আচার ব্যবহার ভালো, নামাজ কালাম পড়ে। মানে একজন মানুষকে ইমপ্রেস করার জন্য যা যা মানে যে আচার ব্যবহার যা হওয়া দরকার, তাদের ভিতরে এই ম্যানারিজমটা আছে। মানুষ এটা সাধারণ ছেলেরা এটা পছন্দ করছে যে মানে ছেলেগুলো তো ভালো, ইন দ্য সেন্স এই আর কি, ছেলেগুলো তো ভালো। তার মানে এরা যদি দাওয়াত দেওয়া হয় তাহলে হয়তো এখানে অশান্ত পরিবেশ হবে না। হ্যাঁ, হলে আমরা পাবো, মানে রেসিডেন্সিয়াল ছেলেদের যে সমস্যা আর কি, হলে সিট পাওয়া, ভালো খাবার পাওয়া, বা সেখানে কোনো মানে মানে মাতবরি থেকে মুক্ত থাকা, হয়তো তাদের প্রতি আস্থা স্থাপন করছে যে না এদের দেওয়া হবে। সাধারণ ছাত্ররা তাদেরকে ভোট দিছে। 5 নম্বর 6 নম্বর যেটা আর কি, এখানে একটা সম্ভাবনা আমি একদম উড়াই দেই না। এখানে একটা অফিসিয়াল একটা সূক্ষ্ম মেকানিজমের সম্ভাবনা একেবারে উড়াই দেওয়া যায় না। কারণ অ্যাডমিনিস্ট্রেশন 100% শিওর না হয়ে ইলেকশনটা করে নাই। 100% শিওরটা কিভাবে হইলো? তারা তো ভোটারদের মন রিড আউট করা নাই আগে, যে এরা যে ভোট দিবেই। তার মানে ইলেকশন মেকানিজম যেটা আর কি, সেখানে এমন কোনো পদ্ধতি, এমন কোনো ব্যাপার সেখানে সেট আপ করা ছিল কিনা। আপনারা জানেন যে আমরা এখানে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইলেকশনে ইভিএম দিয়ে হয়, মেশিনে হয় আর কি। এই মেশিনের ভোটের আপনার এখানে আপনি জানেন যে গত ইলেকশনের আগের ইলেকশনে অভিযোগ উঠছে, এবং একজন প্রার্থী প্রমাণ করে দিছে যে ভোট কাস্টিং এ শুরু হওয়ার আগেই তার অপোনেন্ট প্রার্থীর নামে 330টা সিল হয়ে গেছে অলরেডি মেশিনে। কারণ এগুলো তো মেশিন, যেমন আপনার ক্যাসিনোর যে মেশিন গুলো আছে, স্লট মেশিন গুলো আর কি, ওগুলো তো প্রোগ্রামিং করা। ওটা স্লট মেশিন গুলো প্রোগ্রামিং করা ক্যাসিনোতে, জুয়াখানায়। তার মানে কতটা কয়েন ঢোকার পরে কতটা কয়েন দেবে, সব প্রোগ্রামিং করা। তো তেমনি ভাবে ইভিএম মেশিন গুলো প্রোগ্রামিং করা যায়। এই ইভিএম নিয়ে আপনার মনে আছে, আপনার শেখ হাসিনার সময় যখন ইভিএম সে নিয়ে আসবে, তখন বিতর্ক উঠছিল, কিন্তু এই বিতর্কের মধ্যে এই কথাগুলো আসছিল যে ইভিএম পরিচালিত হয় সফটওয়্যার দ্বারা, এবং এই সফটওয়্যারের প্রোগ্রামিংটা যেভাবে করা হবে, আপনি যে কোনো বাক্স মার্কাই আপনি ভোট দেন না কেন, প্রোগ্রামিং যেভাবে করা আছে সেভাবে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। এখন এখানে একটা সন্দেহের ব্যাপার আছে, যেহেতু এটা ইভিএম এ হয়েছে এই ইলেকশনটা, সেখানে কোনো মেকানিজম ছিল কিনা। তারপরে এরকম ডিফারেন্স হওয়ার কথা না। মানে এটা স্বাভাবিক হিসাবে বলে আর কি, যে যতই ছেলেরা খারাপ করুক, ছাত্রদল যতই খারাপ করুক, যতই তাদের বদনাম হোক, যতই তাদের হোক, কিন্তু আপনার 5,000 6,000 ভোটের ডিফারেন্স হয়ে যাবে ভিপি ইয়ের মধ্যে। এটা সাধারণত এটা মানে কোনো ইতে বলো না আর কি, হিসাবে বলো না। এটা তো 70-এর নির্বাচন না যে একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টি বাঙালি জাতীয়তাবাদ, তা তো না। এখানে তো ইসলাম কায়েম করার কোনো জেহাদ ছিল না। তো এই জন্য আহ, মানে একটা ইয়ের সম্ভাবনা মানে যে একেবারে নাই সেটা একেবারে উড়াই দেওয়া যায় না। তো আমি এই কয়েকটা কারণের ভিত্তিতে আমার কাছে মনে হচ্ছে যে, তবে স্বাভাবিক যেটা আর কি আপনার ইমপ্রেশন, সেটা হলো যে জামাত ইসলাম দে আর ভেরি মাচ কনফিডেন্ট ছিল, এবং তাদের কনফিডেন্স লেভেলটা এখন আরো বেড়ে গেল। এটা একটা পজিটিভ দিক হইলো যে তারা জাতীয় নির্বাচনে বিরোধিতা করতেছিল এতদিন,
তার মানে তারা শিওর হতে পারছিল না যে ন্যাশনাল ইলেকশনে তারা ভালো করবে কি না। তবে এই ঘটনাটা হয়তো তাদের কনফিডেন্স লেভেলটা বাড়াই দিতে পারে, যে না, ন্যাশনাল ইলেকশনে হয়তো সেম ঘটনা ঘটবে, তাহলে হয়তো তারা ফেব্রুয়ারি নির্বাচনটা নিয়ে আর বাগড়া দিবে না। আমার ধারণা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটার প্রভাবটা এভাবে পড়তে পারে। এই হলো আপনার এই ডাকসু নিয়ে আমার ধন্যবাদ সাইদ তারেক, বলার। ধন্যবাদ আপনাকে। এই ডাকসু নির্বাচন নিয়ে এই প্রসঙ্গে আমরা অন্য একজন দস্তগীর জাহাঙ্গীর, আপনার কাছে জানতে চাই আপনার রিয়াকশনটা, আপনার প্রতিক্রিয়াটা কি। কিন্তু এখানে একটি কথা আপনাকে বলি যে আম, একটি পয়েন্ট সাইদ তারেক খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, যে যেটা ওই যে লাস্টে যেটা ইভিএম নিয়ে বললেন, এবং বললেন যে প্রশাসনের যে কোনো ধরনের মেকানিজম কি আপনি ফিল করেন কিনা। আমি এই প্রসঙ্গটা যদি আপনি বলেন আর কি, আপনি আপনার প্রতিক্রিয়াটা বলবেন, পাশাপাশি এই পয়েন্টটাও আপনাকে বললাম আর কি, যে এটা নিয়েও আপনি ইচ্ছে করলে বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ রতন তালুকদার আপনাকে, আপনার এই শোতে আমাকে নিমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ জানাই যে আজকে একজন বিজ্ঞ আলোচককে আমার সহ আলোচক হিসাবে বা অন্যতম প্রধান আলোচক হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। সাইদ তারেক, ওনার সাথে আমার দীর্ঘ 2003 থেকে 2010 সন পর্যন্ত আমাদের একসাথে কাজ কর্ম সমস্ত কিছু ছিল বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে। এর মাঝে উনি লেখক, উনি বই লিখতে লিখে দেশে চলে যান, ছবি করতে কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলে যান, বহু গল্প। হ্যাঁ, তা আজকে আজকে সাইদ তারিখকে আমি একটি ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার সমালোচনামূলক লেখাগুলো আমি সবসময় পড়ি, থ্যাংক ইউ। এবং সেখানে কমেন্ট না করলেও আমি যেটা তীব্রতা লক্ষ্য করি যে গত 15 বছরের আওয়ামী লীগ শাসনের উনি তীব্র সমালোচক, এবং অনেক সময় আমার কাছে মনে হচ্ছে যে উনি একটু অন্ধ সমালোচক। শেখ হাসিনা মানেই, আওয়ামী লীগ মানেই খারাপ, এটার একটা ধারণা ওনার ভিতরে কিভাবে জানি, এটা আমার ধারণা, এটা অসত্য হতে পারে। কিন্তু তারপর যিনি উনি কথা বলতে আজকের ইলেকশন সম্বন্ধে বলতে গিয়ে উনি আরেকটি কথা বলেছিলেন, যে যে কথাটা বলছেন যে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, এই মেটিকুলাসলি ডিজাইন এর অংশ, তার সাথে গত 15 দিন আগে সাইদ তারেক কে ভাইকেই বলবো যে খুব হাস্যোজ্জ্বল ছবি উঠাতে দেখা গিয়েছে নিউ ইয়র্কের আচ্ছা, কনসুলেট এটা বাংলাদেশে। এটা ব্যাখ্যা আমি দেব পরে পরে। আচ্ছা, হ্যাঁ। এটা যেহেতু হ্যাঁ, প্রসঙ্গটা তুললেন, হ্যাঁ। অতএব আমি আমার কাছে একটি জিনিস ভালো জি। লাগলো যে উনি, ওনাকে গত 13 মাসে, আমি 1 মাস কমিয়ে বলি, 12 মাসে আওয়ামী লীগের ভুল ছাড়া, এটা খুব ভালো, আওয়ামী লীগ যে রাজনৈতিক শক্তি, আমি আগেই বলি আমি আওয়ামী লীগ করি না, আমি কিন্তু সাংবাদিকতা করি, কিন্তু কিন্তু আমার মনে হয় দোস্তকে জাহাঙ্গীর, আমার মনে হয় কিন্তু আগে ডাক শুনিয়ে কথাটা বললেন, পরবর্তী পর্যায়ে আমরা ওইগুলি নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিন্তু সেটার ইয়েটা হলো যে আমি নিরপেক্ষ নই, এবং আমরা আরেকটা কথা বলি জার্নালিজমে, সেটা হলো যে জার্নালিজম ইজ নট এ ক্রাইম, এবং এটার উপর ভিত্তি করে এক একজনের এক এক মত নিয়ে আসবে। কিন্তু যেই কথাটা সাইদ তারেক ভাই সময় নিয়ে বললেন, সেখানে আমার প্রথমেই আমি যেই কথাটা বলবো সেটা হলো যে ডাকসুর ভোট কি একটি কেলেঙ্কারি কিনা, যেটা উনি উল্লেখ করেছেন, এবং আমি মনে করি যে এটি সঠিক। কারণ যেখানে বাংলাদেশের বিচার ব্যবস্থাও বাধ্য হলো যে এই নির্বাচনকে উন্মুক্ত করে দিতে, কারণ আপনারা জানেন যে এই সব অসাংবিধানিক সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে তারা মব সৃষ্টি করে পরিবর্তন করেনি। বিচারালয়, আমাদের সুপ্রিম কোর্টের সামনে যে মব সৃষ্টি করে সমস্ত বিচারকদেরকে, মানে আমি উচ্চ আদালতের কথা বলছি, সেখানে যারা এখন বসেছেন ক্ষমতায় বা বিচারালয়ে, তাদের প্রায়, সাইদ তারিখের রেফারেন্স দিয়ে বলছি, উনি বলছে 70% বিচারক, আমি মনে করি এর চেয়ে বেশি, বাট 70% বিচারক যদি এখন জামাতের থাকে, তারা তারা অবশ্যই অবশ্যই
উপরের মহল থেকে যখন নিশ্চয়তা আসছে যে এই নির্বাচন আমরা জয়লাভ করিয়ে আনবই, তখনই ওনারা বললেন যে হ্যাঁ, নির্বাচনে কোনো বাধা নেই। না হলে সাধারণত বাংলাদেশের ইতিহাস, যখন বাংলাদেশ জন্মের ইতিহাসের পর যদি দেখেন, সাধারণত বিচারালয় এত সহজভাবে দেয় না। সেখানে যদি তুলনা করা হয়, যেটা নুরুর কথাও বলছেন 2019-এ, সেখানে যদি এই রকম মেকানিজম, যেটা আমিও বলার চেষ্টা করব, এই মেকানিজম যদি সে 2019-এ হতো, তাহলে নুরুর পাশ করার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ তারেক ভাই যেভাবে উত্থাপন করলেন, যদিও আমি ওনার সাথে দ্বিমত করব বা ভবিষ্যতে করব, সেটা হলো যে সেখানে অন্য কোনো রাজনৈতিক ছাত্র রাজনীতিবিদরা রাজনীতি করতে পারতো না, কিন্তু সেখানেও নুরু সে পাশ করে, ভিপি হিসাবে পাশ করে। অতএব গত এই মুহূর্তের যে নির্বাচন হয়ে গেল বাংলাদেশের ডাকসু নির্বাচন, সেখানে অবশ্যই এটা ছিল একটি কেলেঙ্কারি নির্বাচন, এবং সেখানে অবশ্যই সেখানে মেকানিজম হয়েছে। কারণ ডাকসু নির্বাচন 2025 সালের 9 সেপ্টেম্বরে বলা হচ্ছে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 80% ভোট পড়েছে 33,000 ভোটার থেকে। 33,000 ভোটারের 80%, আমি আনুমানিক যদি বলি 20,000, তাহলে 20,000 ইয়াং মানুষের পদচারণা করতে হবে এই ক্যাম্পাসটা। এটা কিন্তু ওয়াইড বড় ক্যাম্পাস নয়, এবং এখানে শহর বেয়া, তাহলে এই 20,000 মানুষকে আমরা দেখতে পাচ্ছি না, কোনো ভিডিওতে দেখতে পাচ্ছি না, কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। অতএব 80% ভোট, এবং কোনো কোনো কেন্দ্রে, যেমন যেটা শরীরচর্চা কেন্দ্রে 115টা ভোট তারা বেশি কাউন্ট করেছে। অতএব এটা ভোটের কথা আমরা যত আলোচনাই করি, আমি বিজ্ঞ আলোচনা করতে পারি, কিন্তু এই ভোটের নামে আসলে মেকানিজমটাই তৈরি করা হয়েছে। কারণ আমি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছি, ছাত্র সংসদ নির্বাচনে, এবং আমাদের এই ভোটের সংখ্যা যদি 20,000 ভোটও হয়ে থাকে, যেই লোকবল রয়েছে সেটার জন্য 4টা থেকে রাত্র 4টা পর্যন্ত এই 12 ঘন্টা সময় নেওয়ার কথা না। কারণ এটা এত লম্বা হওয়ার কথা না। এর মাঝে যে মেকানিজম করতে গিয়ে যে বিষয়টা অতিরিক্ত হয়েছে, যেটা তার উপরে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী দলগুলো, আমি যে এই মুহূর্তে এটা সরাসরি দেখা যাচ্ছে যে বিএনপি এবং তারেক জিয়ার কে দেখানোর জন্যে যে এখানে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি 5ই আগস্টের পর, যেটার নেতৃত্ব সম্পূর্ণভাবে দিয়েছে অনলি জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর ABC টিম, যেটা সেই দিনের যখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন রাজাকারদের নাতি নাতনিদের কথা, ঠিক সেই রাতে ঢাকা ইউনিভার্সিটিতে যে মিছিল হলো, যে তুমি কে আমি কে, উত্তর তারা বলছিল রাজাকার রাজাকার, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল যে ঢাকা ইউনিভার্সিটি আসলে রাজাকাররা মেটিকুলাসলি ডিজাইন করে সেদিনই দখল করেছিল, তার মাধ্যমে বাংলাদেশ দখল করেছে, তার মাধ্যমে আবার ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসুর কেলেঙ্কারি নির্বাচন হিসাবে তারা সেখানে প্রতিষ্ঠিত করলো নিজকে। কিন্তু বিষয়টা আরেকটু আহ, সংখ্যা অনুসারে আমি বলতে চাই। সংখ্যাটা লক্ষ্য করুন, যেটা সাইদ তারেক ভাইও টাচ করে গেলেন, যে ছাত্রলীগের স্টুডেন্টরা তো রয়েছে, ছাত্রলীগের নেতা নেত্রী না হয় নাই, তাহলে তা ছাত্রলীগের ভোটাররা তো সেখানে অবস্থান করছে। তারা সেখানে তাদের না হয় যারা একদম যাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, বিশেষ কিছু, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তো তাদের ভোটার রয়ে গেছে। না হলেই তো এই 33,000 ভোটার হলো কি করে? তাহলে ওই ছাত্রলীগের ভোট কোথায় গেল? ছাত্রলীগের ভোট কেন শিবির কি ছাত্রলীগের ভোট পেতে পারে? আমার সংশয় রয়েছে, আমার দৃঢ় সংশয় রয়েছে। কারণ একজন এটা একটা লোক যে প্রথিতভাবে, মানে আমি এই সার্জিসদের কথা বলছি না, আমি এই যে যে পাশ করলো তার নামটাও তো আমার একটু জানা খেয়াল করে দেখে নিই। যিনি পাশ করলেন ওনার নাম কি জানি আমরা বলছিলাম, আবিদ তারেক ভাই? আবিদ আবিদ। কোন পদে, কোন পদে? না, সাদিক ভিপি পদে। ভিপি সাদিক সাদেক সাদিক কায়েম। সাদিক সাদিক কায়েম। কায়েম। সাদেক সাদিক কায়েম। কায়েমও কিন্তু জয় বাংলা স্লোগানের ভিডিও আমাদের কাছে আছে। অতএব এই এই শ্রেণীর ছাত্রদেরকে যদি বাদ সবগুলি দিয়ে, ঢুকে বসেছিল ছাত্রলীগের হ্যাঁ, ভিতরে। এই শ্রেণীর ছাত্রদেরকে যদি বাদ দেই, তাহলে ছাত্রলীগের ভোটারগুলো কোথায়? আর ছাত্রলীগের ভোটার যদি ভোট দিতে যদি ভোট দেয় বা কাউন্ট হয়, তাহলে আমার ধারণা ছিল যে এটা আসলে শতভাগ সত্য ঘটনা, তারা শিবিরকে দিবে না। এবং যদি ছাত্রদলকেও না দেয়, তাহলে অল্টারনেটিভ কিছু কিছু প্রার্থী তাদের ছিল,
সেখানেও দেখা যাচ্ছে সেই ভোটগুলো সেখানে কাউন্ট হয়নি। অতএব আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলতে চাই সেটা হলো এই নির্বাচনটা কোনো ক্রমেই নির্বাচন নয়, মানে যেটা হলো যে তারা ভোট দেবে তারপর যে পাশ করবে। কারণ ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসই বলে দেয় যে গত মেটিকুলাসলি ডিজাইন করে তারা ক্ষমতা দখল করলো 5ই অগস্ট। সে তা থেকে 13 মাস। এর আগে তো শিবির, তারেক ভাই কিন্তু যুক্তি দিয়ে বলেছেন যে সেখানে তারা ভিতরে ভিতরে কাজ করে গেছে, প্রকাশ্যে না করলো। কিন্তু যদি প্রকাশ্যে না করতে পারলেও শিবিরের নামে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্ররা জানে তারা রক কাটা লোক, জানে জামাত মানি শিবির মানি পাকিস্তানি, এই বিষয়টা সাধারণ ছাত্র, আমি বলছি স্পেশালি যারা ছাত্র ইউনিয়ন করে, স্পেশালি যারা ছাত্র লীগের কর্মী রয়েছে, বাসদ ছাত্রলীগ, বিভিন্ন ছাত্রলীগ রয়েছে সেখানে, অন্যান্য ছাত্রফ্রন্ট। অতএব এই ভোটগুলোর কোনো কাউন্টিং আমি দেখতে পাচ্ছি না। আমি নাম্বারে যাচ্ছি না, তারেক ভাইয়ের মতন 1 2 3 4 6 আমি যাচ্ছি না। আমি সার্বিকভাবে বলছি এই ভোটগুলো গেল কোথায়। তো এই ভোটগুলো যদি আমি আবার উনি যেটা তুলনা করেছেন সেটা, সেই তুলনাটা আমার মুখেও ছিল যে জগন্নাথ হলের দেখা গেল সব ছাত্রদল পেয়ে গেল, সেটাও তো এখানে মিলছে না। অতএব এই পুরা নির্বাচনটাই তারা তাদের শক্তি প্রদর্শনের জন্য, তারা জানে বাংলাদেশের জামাতে ইসলামীর সর্বোচ্চ যদি আপনাকে একদম হাই নাম্বারে দেন তাহলে 5% মানুষ হয়তো বা তাদের সাপোর্টে আছে, যেটা যদি হাই যাই। না হলে ইসলামী দলগুলো সার্বিকভাবে সম্মিলিতভাবে 5 to 7, জামায়াতে ইসলামী 3 to 5। অতএব তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে টেস্ট কেস হিসাবে তারা এটা চেষ্টা করেছেন দেখানোর জন্য যে মেকানিজম করে কাজ করা যায়। কারণ আমি আর বললে এটা ডাবল বলা হয়ে যাবে। জামায়াতে ইসলাম দেখেন 5ই অগাস্টের থেকে 8ই অগাস্ট আমাদের ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এই 3 দিন যে ভ্যাকুয়াম ছিল, সেই ভ্যাকুয়ামের সময় জেনারেলদের চাকরি গিয়েছে, জেনারেল চেঞ্জ করা হয়েছে, অনেক পোস্ট চেঞ্জ করা হয়েছে। তাহলে করলো কে? দেশে তো ছিল না, দেশের এক্সিকিউটিভ প্রধান তো ছিল না। তাহলে তারা আগে থেকেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে এটা ছিল কে কাকে বাদ দিতে হবে, এবং তারা দখল করবে বিচারালয়, দখল করবে ক্ষমতা, দখল করবে সচিবালয়, এমনকি তারা দখল করছে বিভিন্ন যেসবগুলো গণমাধ্যম, এবং তারা মব সৃষ্টি করে যাদেরকে কাউকে হত্যা করা, কাউকে, সমস্ত কিছুই জামাত করেছে। অল্টারনেটিভলি বিএনপি, আসলে ক্ষুধার্ত বিএনপি, তারা মনে করছে তারা ক্ষমতায়, এবং তারা মাঠে গিয়ে এই তাদের চরিত্র হরণ, যেটা জামাতের ইন্টেনশন প্রজেক্ট, এবং জামাত আগামীকালকে, আগামী পরশুদিন নির্বাচনের আগে যাতে তারেক জিয়ার সাথে বিএনপির সাথে দেন দরবার করতে পারে, তার জন্য এই ডাকসুর কেলেঙ্কারি ভোটে মেকানিজম করে কালীন সরকারের সম্পূর্ণ সহযোগিতায়। আরো একটি কথা, সব কথাই আসলে তারেক ভাই বলছেন, আমি শুধু রিপিট করছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসি কে আনা হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। আমার জানা মতে, আমি যেহেতু একটু পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি পড়াশোনা, আমি জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব স্কলারকেই সেই ইউনিভার্সিটির ভিসি করতে চায়। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অভাব পড়েছিল যে ভিসি হওয়ার মতন কোনো যোগ্য ব্যক্তি ছিলেন না, তাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করা ব্যক্তিকে এনে ঢাকা ইউনিভার্সিটির মতন, এবং যার মানে এটা প্রমাণিত সত্য যে উনি শিবিরের ক্যাডার ছিলেন। অতএব এই যে পয়েন্টগুলো যদি আমরা একসাথে করি, অন্তর্বর্তী অসাংবিধানিক সরকার, যার আসলে কোনো বৈধতা নেই, কোনো ক্রমেই নেই। তারপর হলো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসি, জামাতের ক্ষমতা, আর্মি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া, টোটাল পুলিশ বাহিনীকে হত্যা করে নিষ্ক্রিয় করে দেওয়ার যে মিলিটেন্ট প্রজেক্ট, এটা কিন্তু বিএনপির মাথা থেকে আসেনি, আসতে পারেও না। এটা কিন্তু সম্পূর্ণ মিলিটেন্ট অ্যাকশন। তারা জানে যে কিভাবে আফগানিস্তানের ট্রেনিং থেকে জানে, তারা বিভিন্ন সিরিয়াতে গিয়েও তারা ট্রেনিং নিয়েছে। তারা জানে যে কি করে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা পুরা ভাঙচুর করতে হলে সাধারণত পৃথিবীর সমস্ত দেশের সাধারণ নিরাপত্তা দেয় পুলিশ বাহিনী, তাদেরকে একদম নষ্ট করে দিয়ে, শেষ করে দিয়ে, সেখানে আমরা শুনছি, আমার কাছে প্রমাণ নেই, শুনছি যে সেখানে কিছু কিছু জায়গায় থানায় শিবিরের কর্মীদেরকেও তাদের ওই পুলিশের ড্রেস পরিয়ে সেখানে বসিয়ে রাখা হয়। এই যে পরিস্থিতি, এই টোটাল পরিস্থিতির একটা, আমি শুধু এইভাবে বলবো, এটা তারা টেস্ট কেস করলো যে আমাদের মেকানিজম করে আমরা টিকে থাকতে পারবো কিনা। দেখুন, ছাত্র দল
এই 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 যেটাকে বলবো, শব্দটা বলা ঠিক হবে না, আচ্ছা, এই ধরনের যে বিরাট পরাজয় ঘটলো, একজন 14,000, আরেকজন 5,000, এটা যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে তারেক ভাই নিশ্চয়ই বলতেন যে এটা তো ভোট হয় নাই, এটা জাস্ট নাম্বারিং দিয়ে দেওয়া হলো। এটা এটা ঠিক একইভাবে এখানে এই এত বড় ডিফারেন্ট হওয়ার কোনো কারণ নেই, যেখানে 8,500 ডিফারেন্ট ভিপি ভিপি পদে এবং জিএস পদে প্রায় 5,500 ভোটের ডিফারেন্ট। অতএব এই টেস্ট কেসটা তারা করলো টেস্ট করার জন্য। এই মেকানিজমের পর বিএনপি কোনো প্রতিভা, এমন কোনো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারে কিনা, যেটা এখনো পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি সহ কোথাও দেখা যাচ্ছে না। এবং সেটা নিয়ে তারা ইয়ার সাথে দেন দরবার করবে, বিএনপির সাথে, তারেক জিয়ার সাথে দেন দরবার করবে যে আসেন আমরা এই মেকানিজমে আমরা এতগুলো সিট চাই, এতগুলো সিট আপনার, এতগুলো সিট আমার, এইভাবে আসন নির্বাচনে, না হলে আমরা যেভাবে ক্ষমতায় আছি এবং তাদের যে ক্ষমতার যে স্টেক হোল্ডার যে বিভিন্নভাবে এবং বিদেশি প্রভুদের নির্দেশেই তারা এমন ঘটনা ঘটাবে যাতে ফেব্রুয়ারির নির্বাচন না হতে পারে এবং তারা 5 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। কিন্তু এখানে সাহিদ তারেক, আপনাকে একটা জিনিস আমি বলি, আপনার একটা জিনিস আমার কাছে মানে খুবই ইসে মনে হয়েছে। সেটা হলো যে এই যে দস্তগীর জাহাঙ্গীর বলতে ছাত্রলীগের ভোট কোথায় গেল। কিন্তু আপনি যদি খুব ক্লিয়ার চিন্তা করেন, যে জিনিসটা আপনি একটু ইঙ্গিত দিয়েছেন, জগন্নাথ হলে যদি 12,000 ভোট পায় জাতীয় ছাত্র দল, তো ছাত্রলীগের সাথে জগন্নাথ হলের একটা বিরাট মানে মানে মিল বা টাচ আছে তাদের, যারা ছাত্রলীগ করে। এটা আমরা ধারণা করি, কথাটা সম্পূর্ণ সত্য কিনা সেটা প্রমাণিত না হবে না, অন্য এটা থার্ড ধারণা না, পার্টি। এটাই সত্য, এটা সত্য করে না। আমি অন্তত আমার দিক থেকে মনে করি যে যে ওরা যেহেতু হিন্দু সংখ্যালঘু, তো তাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগের প্রতি এই যে দুর্বলতা তারা ন্যাচারালি থাকবে, এবং এটা ছিল দীর্ঘ দিন ধরেই ছিল। এই জন্য সবসময় যে হিন্দুদেরকে নৌকায় ভোট দেওয়া হয় এই সেই নিয়ে অনেক কথা, ওইগুলিতে আমরা যাচ্ছি না। কিন্তু এই হিসাব যদি দেখেন তাহলে আপনি দেখবেন স- জগন্নাথ হলের ছাত্রদের বেশিরভাগ ভোট পেল সে মানে কি কয় ছাত্রদল। তো ছাত্রলীগের অন্যান্য হলগুলির থেকেও হয়তো 100% পায়নি, অন্তত 50% ভোট কিন্তু ইসে পাইছে, ছাত্রদল পাইছে। আবার ইয়েও পাইছে, ওই যে কি বলে, ওই যে শিবিরও পাইছে। হয়তো ওদের ভোটটা এরকম ভাবে ভাগ হয়েছে। ভাগ হওয়ার কারণে ডিফারেন্সটা হয়তো একটু বেশি হয়েছে, কারণ ছাত্রলীগের হয়তো 50% ভোট পাইছে শিবির, ছাত্রলীগের হয়তো অ্যানাদার 50% ভোট পাইছে ইসে মানে ছাত্রদল। তো এটা এরকম ভাবে হইতে পারে। আর একটা জিনিস খুব বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো দস্তগীর জাহাঙ্গীর, আপনি যেটা বলছেন যে ইউনিভার্সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন, যেমন এই যে বলেন উপাচার্যের কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে উনি আসলো, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। এবং উনাদের বিভিন্ন কার্যকলাপ, এটা সাহিদ তারিক অত্যন্ত সিরিয়াসলি জিনিসটা মেনশন করছেন, যে মেকানিজম এবং যে আইটিতে এটা কি চেঞ্জটা করতে পারে, কিভাবে ভোট চেঞ্জ হয়। আপনারা বোধহয় একটা জিনিস জানেন, আমি শিওর আপনারা শুনছেন, ছাত্রছাত্রীরা কিন্তু সকালবেলা ভোট দিতে গিয়ে কিন্তু কোনো কোনো ব্যালটে কিন্তু দেখছে যে বিপি এবং জিএস এর জায়গা কিন্তু ক্রস করা ছিল, অলরেডি ভোট দেওয়া ছিল। এরকম আলোচনা কিন্তু আসছে কিন্তু, যে ভোট দেওয়া ছিল, এবং এটা নিয়ে তারা কিন্তু আন্দোলনও করছে। আন্দোলন বলতে তো ওইখানে তখন তারা বাইরে দাঁড়িয়ে ইসে করছে, বিক্ষোভও করছে, তাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই ছাত্রদের, সেই অভিযোগও করছে। কিন্তু এটা ওভারঅল এই প্রসঙ্গটা এইভাবে থাকে। তা আমি সাহিদ তারেক আপনাকে যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো, আমরা এই আলোচনা আজকে ডাক সুব্যক্তিতেই আলোচনা, এই আলোচনার প্রেক্ষিতে এখন যে ইস্যুটাতে যাচ্ছে সেটাই আমাদের শেষ ইস্যু। সেটা হলো সাহিদ তারেক, আপনাকে আমি একটা কথা বলি, এই যে ডাকসুর নির্বাচন, এই নির্বাচনে কি বিএনপি বড় ধরনের ধাক্কা খেল? যে ধাক্কাটা এইরকম, আমি 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 মনে করতে পারি যে বিএনপি যে ওভার কনফিডেন্স, বিএনপি সারা দেশ দখল করে ফেলছে, ক্ষমতায় যাবে, তারেক রহমানের সঙ্গে আইসা ইউনূস সাহেব মিটিং করলো, তারেক রহমানও একদম স্বপ্নে বিভোর, তিনি বোধহয় ঘুমানোর আগে পর্যন্ত চিন্তা করেন করে মানে কালকে সকালে তো আমি প্রধানমন্ত্রী হয়ে উঠবো, এরকম চিন্তা এইরকম। তো এই ধাক্কা খেলো, এই ধাক্কা সামলাতে পারবে বিএনপি? বিএনপির জন্য ধাক্কাটা ওরকম তো ধাক্কা না। বিএনপির জন্য একটা মানে কি বলে
মানে তাদেরকে স্তম্ভিত করছে আর কি, তাদের একটা হিসাবের বাইরে ছিল ধারণা, মানে এই ধারণা ছিল না, মানে ধারণা। স্তম্ভিত হওয়াটাও তো এক ধরনের ধাক্কা। রাইট, সেটাই। তা এমনি পলিটিক্যালি আমার মনে হয় না যে তারা এটাকে, মানে রাজনীতির ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারা এটা খুব একটা প্রভাব ফেলবে ভোটের ক্ষেত্রে, এটা তারা হয়তো মনে করে না। তবে একটা জিনিস কি, আপনার এর পর পরে কিন্তু আরো কয়েকটা ইউনিভার্সিটি ইলেকশন আছে। রাজশাহী ইউনিভার্সিটি শিবির নিয়ে নেবে, কারণ তাদের এটা পুরনো ঘাঁটি। এবং চিটাগাং চিটাগাং নিবে। চিটাগাং ইউনিভার্সিটি তাদের বহু, মানে তারা সবসময় বরাবরই তারা ওইখানে আছে আর কি, তারা দুটো যাচ্ছে আর কি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা বলা যাচ্ছে না, তবে যদি এরকম ওই মেটিকুলাসলি ডিজাইনড কোনো ইলেকশন হয় তাহলে ধরেন যে সেটাও চলে যাবে। তো আমার মনে হচ্ছে যে ইলেকশনের আগে হয়তো এই বড় বড় কয়েকটা ইউনিভার্সিটিতে শিবির তারা যদি পেয়ে যায়, তো এটাও আমি মনে করি না যে ন্যাশনাল ইলেকশনে এটার কোনো মানে প্রভাব ন্যাশনাল ইলেকশনে পড়বে এটা। কারণ আচ্ছা, এটা হচ্ছে যে এখানে আপনার, আপনাকে একটু থামাই আমি। আপনি যে বললেন ন্যাশনাল ইলেকশনে পড়বে না, এই যে ডিজাইনে ইলেকশন হলো, যদি এটা মেটিকুলাসলি ডিজাইন হয়, ধরুন এই ধরনের মেটিকুলাসলি ডিজাইন, তো ইলেকশনটা পরের ইলেকশনটা ওই রকম হবে। না সে না, সে- এটাই কথাটা হচ্ছে ওইখানে যে ন্যাশনাল ইলেকশনে এই মেটিকুলাসলি ডিজাইন করা যাবে কিনা। যদিও ইলেকশন কমিশন সম্পর্কে ধারণা আছে যে তারাও জামাতের নির্ধারিত, জামাতের, কিন্তু হইলে পরেও এখানে একটা কতগুলো মানে বাস্তব সমস্যা আছে কতগুলো। সেটা হচ্ছে যে আপনার সারা দেশে কিন্তু আপনার এই ইভিএম এ ভোট হবে না, কারণ ইভিএম নাই। শেখ হাসিনার আমলে যেগুলো কেনা হয়েছিল এগুলো অনেক নষ্ট হয়ে গেছে, বাতিল। হয়তো ঢাকা শহরের কোনো কোনো জায়গায় হইতে পারে, আর কিছু 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 জায়গা হইতে পারে আর কি। কাজে ইভিএম না হলে পরে এই মেটিকুলাসলি ডিজাইন বাস্তবায়ন করা কঠিন। দ্বিতীয় কথা হলো যে ইভিএম যদি ব্যবহার করতেও যায়, বিএনপি যদি এটা বুঝে থাকে যে ইভিএম দিয়ে আপনার কারচুপি করার সম্ভাবনা আছে, এবং তারা যদি এটার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে হয়তো ইভিএম এর ব্যবহারটা এখানে হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এখানে যে ভোটার ছিল তারা হচ্ছে একেবারে অল্প বয়সের ছেলে পেলে। আপনি বলবেন যে হ্যাঁ, নতুন 3 কোটি ভোটার হয়েছে এই বয়সের ছেলেরা হলেও, কিন্তু যখন এই ভোটাররা যখন গ্রামে গঞ্জে ছড়ায় যাবে, যখন ন্যাশনাল ইলেকশনের আবহাওয়াটা অন্যরকম। এখানে ছেলেরা ফ্যাক্টর হয় না, গ্রামে গঞ্জে ফ্যাক্টর হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টির লোকজন, নেতারা। ছেলেরা তাদের হয়ে কাজ করে, নেতৃত্ব থাকে তাদের হাতে। গ্রামের মুরব্বী, মাতবর, মোড়ল, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, জোদ্দার সাহেব, হাই স্কুলের হেডমাস্টার সাহেব, কলেজের প্রিন্সিপাল সাহেব, মসজিদের ইমাম সাহেব, গ্রামের ইলেকশনে এরা হচ্ছে ফ্যাক্টর। এখানে কোনো ছাত্র সংগঠনের ভিপি, এরা হলো লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করে আর কি। তো ইয়াং জেনারেশন যারা থাকবে তারা ভোটার হিসেবে তারা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণটা থাকবে মূলত রাজনৈতিক দলের হাতে আর কি। তো যেহেতু জামাতে ইসলামের প্রতিটা কনস্টিটুয়েন্সিতে সেইভাবে নিয়ন্ত্রণের শক্তি নাই, তাদের প্রতিটা কনস্টিটুয়েন্সিতে হয়তো তাদের লোক থাকতে পারবে, কিন্তু নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা একমাত্র আছে বিএনপির। টাকার কথা যদি বলেন, টাকা দিক থেকেও বিএনপির সঙ্গে জামাত পাবে বলে আমার মনে হয় না, কেননা দেশের সমস্ত টাকাওয়ালা লোক বিএনপিকে ফাইন্যান্স করবে। ও নো নো নো, আমি এখানে আপনার সঙ্গে দ্বিমত না পোষণ। না, আমি বলি, আপনার বিএনপি জামাত যদি 2,000 কোটি টাকা নিয়ে আসে, বিএনপি 5,000 কোটি টাকা জোগাড় করে ফেলতে পারবে। বিদেশ থেকে আসবে কিনা আমি জানি না, বাট তারা দেশের ভিতর থেকেই তারা টাকা জোগাড় করতে পারবে, এবং তাদের নিজেদেরও টাকা আছে। ফাইন্যান্সিয়ালি এখন তারা জামাতের সঙ্গে পারবে না, কারণ সমস্ত ব্যাংক তাদের দখলে, সব পয়সা না, তাদের কাছে। ব্যাংক অন্য জিনিস, ব্যাংকের টাকা তো আর তাদের টাকা না। ওদের টাকা তো এখান থেকে আসবে। জামাতের, এই যে না না, মেটিকুলাসলি ডিজাইনের যে এই যে আন্দোলন হলো, এখানের ফাইন্যান্স শুধু তো আমেরিকা না, ডোমেস্টিক ফাইন্যান্সও প্রচুর। আচ্ছা, যাই হোক, আপনারটা বলেন। হ্যাঁ। আমার কথা হচ্ছে যে আপনার লোকবল বলেন, অর্থবল বলেন, পেশিবল বলেন, এটার সঙ্গে বিএনপির সঙ্গে জামাত পারবে না। এটা হল আপনি, মানে আমি মানে যদিও হয়তো মনে করবো অন্যরকম, কিন্তু এটা মিলাই দেখেন আর কি। কারণ হচ্ছে আমি আমি মানে মাঠে ইলেকশন করার লোক, আমি নিজে ইলেকশন করছি, আমি জানি। আমি গত ইলেকশনে আমি মাঠে গেছি, আমি দেখে আসছি সেখানে ইলেকশন কিভাবে হয় আমি জানি। ভোট কাদের কাছে আছে, ভোটটা কিভাবে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার গত 15 বছরের ভোটের সিস্টেম নষ্ট করে ফেলছে। এখন ভোট বিক্রি হয়, এখন ভোট বিক্রি হয়। এখন কথা হচ্ছে যে আপনার হয়তো এক সময় ছিল 200 টাকা করে পাওয়া যেত, 500 টাকা, তারপরে 1,000 টাকা, এখন কয় হাজার টাকায় আসবে আমি জানি না, রেট কত টাকায় উঠবে।
যে মেয়ে যে 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 মেয়ে মহিলাটা ভোট দিতে যাচ্ছে, যে পুরুষ ছেলেটা ভোট দিতে যাচ্ছে, যে কৃষক বলেন, রিক্সাওয়ালা বলেন, বা এই যে যা সাধারণ মানুষ যখন ভোট দিতে যায়, মানে যদিও বললে অনেকেই অন্যরকম মনে করবে, বাট মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে তারা আগের রাত্রেই তারা পেমেন্ট পেয়ে যায়। এবং মানুষ কিছু কিছু জায়গায় এমনও মানে শোনা গেছে আর কি, পেমেন্ট সবার কাছ থেকেই নেয় এরা, বুঝছেন না? তিনজন ক্যান্ডিডেট থাকলে তিনজনের কাছ থেকে টাকা নেয়, হ্যাঁ না, কিন্তু ঘরে ভোট। ঘরে নাকি আবার লটারি করে, টাকা তো দুজনের কাছ থেকে নিল, পরে কাকে দিবে একটা লটারি করে। তো এই হলো বাংলাদেশের গ্রামের ইলেকশনের সিচুয়েশন। তো এত বদমাইশি, এত সূক্ষ্ম কারু কাজ, কারু মন্তব্য সেই এইটা ইয়ার সঙ্গে যারা মানে ফাইটিং ক্যান্ডিডেট যারা আর কি, ওদের সঙ্গে আপনার জামাতের পারা খুব সহজ নয়। আপনার ধরেন যে, হ্যাঁ, আমাদের মতো মধ্যবিত্ত যারা আমরা আছি আর কি, শহরে মধ্যবিত্ত, বা আপনার ইয়াং জেনারেশন যারা আছি, তাদের প্রতি এই ধরনের এই ডাকসু ইলেকশন, চিটাগাং এর রাষ্ট্র, অমুক তমুক এসে এগুলা একটা ধারণা সৃষ্টি করতে পারে আর কি, যে আয় হায় নেক্সট ইলেকশনে তো জামাত পাশ করে যাবে। দ্বিতীয় কথা হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে জামাতের, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি, বলতেছি আর কি, জামাতের যে উত্থান এবং তারা যেভাবে এগুচ্ছে, এই স্পিডটা তাদের পতনের কারণ হয়ে যাবে। এটা আমি আজকে বললাম, তারা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমি মনে করি জামাতের কোনো দিন ক্ষমতায় যাওয়া উচিত না, যদি তারা পলিটিক্স করতে চায়, বলানো ভাষণের মতো, তাহলে টিকা থাকবে। একবার ক্ষমতায় যাবে তো শেষ। কেন, তারা তো যদিও তারা তো আল্লাহ শাসন করবে, তারা সৎ মানুষের শাসন চায়। না না, আমি সেটাই বলতেছি আর কি, কিছুই করতে পারবে না, মাঝখান থেকে আপনার বেজ্জতি হয়ে চলে যাবে আর কি। এই যে আল্লাহ শাসন কায়েম করতে গেছিল না গোয়ালন্দে, কি হয়েছে? 3,500 আসামি। এখন যে মূল যে হুজুর, যে বেটা কইছিল যে লাশ তুলায় তুলে নিয়ে পলাই ফেলাও, ওই বেটারে কালকে অ্যারেস্ট করছে, ধরে ফেলছে। এখন জেলে যেয়ে বই থাকো, কবে জামিন হবে ঠিক নাই। তারপরে অন্তপক্ষে 8 থেকে 10 লাখ টাকা পুলিশে খাওয়াইতে হবে, উকিলরে খাওয়াইতে হবে, জজেরে খাওয়াইতে হবে, তারপরে সেই এই মামলা থেকে রেহাই পাবে। আল্লাহর শাসন কায়েম করতে যায়, এত এখন তার তো এই অবস্থা হয়ে গেছে। তা কাজেই ওগুলো কিছু হবে না। যখনই আপনার ধারণা মানে এরকম একটা ভাব উঠে যাবে যে এই জামাত বুঝি ক্ষমতায় চলে গেল, সমস্ত পলিটিক্যাল পার্টি ইউনাইটেড হয়ে যাবে এগেনস্ট দ্যাট মুভ ন্যাশনাল ইলেকশনে। ঢাকা ইউনিভার্সিটিতেও যদি এরা বুঝতে পারতো যে শিবির এই অবস্থা করবে, তাহলে ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র দল বলেন, তারপরে আপনার মেঘমোল্লার বসু বলেন, উমামা ফাতিমা বলেন, তারাও কম ভোট পায় নাই। মেঘমোল্লার বসু 5,000-এর উপরে ভোট পাইছে, উমামা ভোট পাইছে বোধহয় 2 না 3 হাজার। সমস্ত ফোর্স যদি জামাতের এগেনস্টে ইউনাইটেড হইতো, তাহলে আজকে জামাত এটা এই রেজাল্টটা তারা পাইতো না। শিবির এরা বুঝতেই পারে নাই যে শিবিরের, কিন্তু শিবির জানতো তাদের অবস্থা সম্পর্কে। তারা শিওর হয়েই তারা ইলেকশনে গেছে। এই ইলেকশনটা, গভর্নমেন্ট যে ইলেকশনটা দেওয়াইছে বা ভাইস চ্যান্সেলর যে ইলেকশন দিছে, এটা শিবিরকে ডাকসুতে বসানোর জন্যই। এবং শিবির যখন বুঝতে পারছে যে আমরা এখন ইলেকশন করলে আমরা জিতবো, তখন ভোটের ন্যাশনাল ইলেকশনের পরে তারা কেন কেন ইলেকশন নিল না? কারণ তারা জানে যে ন্যাশনাল ইলেকশনের পরে ছাত্র দল স্ট্রং হয়ে যাবে, তারা পাবে না। অতএব এখন মাঠ খালি আছে, এই টাইপে নিয়ে নাও, তারা নিয়ে নিছে আর কি। কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন, যে ন্যাশনাল ইলেকশনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এবং যদিও এরকম কোনো ধারণা সৃষ্টি হয় যে জামাত বোধহয় পাশ করে যাবে বা ইসলামিস্টরা পাশ করে যাবে, তখন দেখবেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তখন ইউনাইটেড হয়ে গেছে আর কি। এটা আমার ধারণা ব্যক্তিগতভাবে। কারণ না, সমস্ত বাংলাদেশের মানুষ বা সমস্ত সমস্ত বাংলাদেশের পলিটিক্যাল। মানুষ, আমি শেষ করে নেই। না, আমি এবার বাংলাদেশের প্রশ্ন আপনাকে, প্রশ্নটা না না করছি। না, আমি কথাটা শেষ করে নেই। হুম হুম। বাংলাদেশের মানুষ এখন তো নয়, আগামী 5-10 বছরের মধ্যে ইসলামী শাসন গ্রহণ করার মতো প্রস্তুত হবে বলে আমি মনে করি না। মানুষ প্রস্তুত না। চাপাই দিতে গেলে পরে এটা ফল উল্টো হবে। জামাত যদি মনে করে চাপাই দিতে যাব, তাহলে ওই আফগানিস্তানে আপনার যে হয়েছে, ভূমিকম্পের মধ্যে সব বিল্ডিং এর মধ্যে পড়ে রয়েছে মেয়ে লোকেরা। কারণ মেয়ে লোকের শরীরে টাচ করা যাবে না, সবগুলো মাটি চাপা পড়ে মরে গেছে, বিল্ডিং চাপা পড়ে। উদ্ধার কর্মীরা গেছে
উদ্ধার করার জন্য বেছে বেছে ছেলেদেরকে উদ্ধার করে নিয়ে আসছে বিল্ডিং এর নিচে থেকে। মেয়েদের শরীরে হাত দেওয়া যাবে না, তালেবানি ফরমান। পর পুরুষ মেয়েদের শরীরে হাত দিতে পারবে না, চিৎকার করতেছে, কাঁদতেছে, আমাদেরকে বাঁচাও, সেভ করো, বের করে নিয়ে যাবো। নোবডি, কেউ তাদেরকে নিয়ে আসে নাই। তো এই শাসন বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করার জন্য প্রস্তুত না। আগামী 5-10 বছর 20 বছর পরে যদি মানুষ আরো হয়ে যায়, সেটা অন্য ভিন্ন কথা। হয়তো আমরা ততদিনে থাকবো কি থাকবো না, জানি না, কি দেখবো কি দেখবো না, ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি না। এটাতে হয়তো আমার যে অনুষ্ঠান যারা দেখতেছেন, হয়তো জামাতের যারা অনেকেই দেখেন, বা তারা হয়তো অন্যরকম মনে করবেন, এটা কি বললেন আপনি। তারা তো চায় এখনই, আগামী বছরই তারা সরকার গঠন করবে সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে। প্রথম কথা হচ্ছে যে পারবে না, দ্বিতীয় কথা হচ্ছে পারলেও উচিত হবে না। না, আমি যে জিনিসটা সাইদ ভাই আপনাকে এই একটা জিনিস বলতে, আপনি বললেন না যে ইসলামিক দলগুলি নিয়ে জামাত যদি ঐক্যবদ্ধ হয় ইলেকশন করে, তাহলে বিএনপি বাধ্য হবে অন্য সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে ইসে করতে, ইউনাইটেড হইতে। তো বিএনপি যে ইউনাইটেড হবে, এদিকে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি মানে বাইরে থাকে, তো বিএনপি আর কার সাথে ইউনাইটেড হবে যাদের ভোট না না আছে? না, বিএনপির এখানে ইউনাইটেড হওয়ার তো কোনো দরকার নাই। কেন ইউনাইটেড হতে যাবে? খামাকা সিট দেবে কেন? আর সিট দিলেই যে সিট, সেটা যে মেনটেন করতে পারবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? নুরুরে সিট দিছিল না, বরিশালের থেকে দাওয়াই দিছে ওখান থেকে। নুরু এখন জামাতের কলেজে উঠছে কেন? যে সে বিএনপি, সে জানে যে বিএনপি তার সিট দিল, সে ওই সিট সে এলাকায় যেতে পারবে না। মাহমুদুর রহমান মান্নাকে সিট দিছিল না বগুড়ায়? বগুড়ায় তার পার্টি অফিস জ্বালাই দিছে বিএনপির ছেলেরা। কারণ 15 বছর যারা কষ্ট করছে, নির্যাতন সহ্য করছে, অত্যাচার সহ্য করছে, 20, 30, 25টা করে মামলা এখন পর্যন্ত ঘাড়ের মধ্যে রয়েছে, সংসার শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে গা, তারাই বাদ দিয়া আপনি বাইরে থেকে একজনকে দিবেন, আর ওরা মেনে নেবে এলাকার লোক? তাহলে এটাই যদি হয়, তাহলে তো একটা কনস্টিটিউন্সিতে বিএনপির 10-12 জন করে ক্যান্ডিডেট আছে, মানে একজন অবশ্যই, একজনের কি হবে? অবশ্যই। তো তো আপনি যদি তাদের আত্মকলহ বাড়বে তখন ওখানে। আত্মকলহ হবে, তারপরে ওরা জিতবে। কোন কোন জায়গায় আবার কলহের কারণে অন্য কেউ জিতে যাবে। আচ্ছা, ইয়ে, দস্তগীর জাহাঙ্গীর, আপনার কাছে আসার আগে আমি আরেকটা বিষয়ে ইসে করতে চাই, যেটা এই এই প্রসঙ্গে বিএনপি প্রসঙ্গটা এইটাই, যে সাইদ ভাই আপনি এই কথাটা লক্ষ্য করবেন যে ঠিক। শিবির কিন্তু কালকে মানে জাতীয় শিবিরের যে অ্যাক্টিভিটিস ছিল কালকে অল ডে, মানে ইলেকশনের দিন, এখানে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু একটা অভিযোগ করছে। সেটা হলো, অভিযোগটা কি, প্রায় সমস্ত ভোট কেন্দ্রগুলোতে, তো 9টা ভোট কেন্দ্র ছিল বোধহয়, সবগুলোতেই জামাতের লোকজন একেবারে গেট পর্যন্ত একদম বিড়বিড় করতেছিল অনেক। তো ওর প্রশ্নটা হলো ওই যে ইয়ের আবিদের, যে ইলেকশন হচ্ছে ছাত্রদের মাঝে, এখানে পুরা গেট চারিদিক দিয়ে জামাতের কি কাজটা ছিল? তা তারা ওইখানে বেশি করে ছিল। তো না, আমি আপনার ওই কথার প্রেক্ষিতে বলছি যে আজকে যদি জাতীয় ইলেকশন হয়, আপনি যে জামাতকে বলতেছেন জামাত জাতীয় ইলেকশনে লোকালি সে করতে পারবে না, লোকালি এদের যে মাদ্রাসা ছাত্র, এতিমখানার ছাত্র, এই সব যদি একসঙ্গে করে, বিএনপি কি পারবে সেখানে ইসে করতে, ওদেরকে কন্ট্রোল করতে? পারে নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না, কোন কোন জায়গায় তারা তারা ডোমিনেট করবে। কোন কোন জায়গায়, কোন কোন জায়গায় মাদ্রাসা ছেলেরা, যেখানে যেসব এলাকায় মাদ্রাসা বেশি, যেসব এলাকায় আপনার হয়তো মানে জামাতের হেভিওয়েট প্রার্থী আছে, এবং আহ, এবং এখন এরকম কিছু। মসজিদের সংখ্যা, অনেক মসজিদের সংখ্যা 90 দশক না না, 80 মসজিদের থাকে। মসজিদের মসজিদের সঙ্গে মসজিদের ইলেকশনের ইমামদের সম্পর্ক। এটা বিরাট প্রভাব করে। শুনেন, আমি একটা কথা আপনাকে বলি, যেটা আমি তো মনে করি, আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আপনি মহিলাদের হিজাব যদি দেখেন, আমি তো মনে করি হিজাব গণলেই ভোট গণা হয়ে যায়। এই সমস্ত তো সব মসজিদ থেকে ওদেরকে বলে দেওয়া হয় যে হিজাব পড়তে হবে। ও না ওই না হিজাব পার্টিকে যখন বলে দিবে যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, না না দাঁড়িপাল্লা না না ভোট দিতে হবে, না সেটা না না, এইখানে একটা এইখানে আমি আপনার একটু করি। হিজাব পরা মানেই যে সব জামাতের শিবিরের লোক, তা কিন্তু এটা ঠিক না। এই কারণ এই এই আমাদের আমাদের নিউ ইয়র্ক শহরে দেখবেন যে এখন বাঙালি সমস্ত মুসলমান মেয়েরা সবাই হিজাব পরে। আমি তার মানে এরা জামাত করে বাইরে তা না। যারা হিজাব পরে এটা ওইটার হলো ওইটার এটা হলো প্রেক্ষাপটটা বাংলাদেশে, এটা সাহেদ ভাই, হলো এটার নিজের প্রেক্ষাপটটা কিন্তু সেফটির একবার জন্য। টোটাল ভিন্ন। বাইরে যারা নিউ ইয়র্কে যারা হিজাব পরে, এটার প্রেক্ষাপট একেবারে ভিন্ন। ওদের এটা কিন্তু একেবারে ধর্মীয় ইসের থেকে না, জামাত থেকে না, কিন্তু দেশে কিন্তু বাংলাদেশেও এখন তাই। শোনেন, পয়সা দিয়ে আপনি কি করা হয়। আপনি কি জানেন যে অনেক বার বনিতা, হুম। অনেক বার বনিতা হিজাব পরে ঘুরে?
তা তো ঘুরে এসে তো ঢাকাতেও আছে, আপনি একসাথে আমি হোটেলে ঢাকার গিয়ে কথা বলতেছি, একসাথে বাংলাদেশের কথা লিফটে বলতেছি। উঠতেছেন ওই যে উপরে, হিজাব তার সাথে পড়লেই যে সে হিজাব। জামাত শিবির, এটা ঠিক না। আচ্ছা, কিন্তু বলেন আপনি। হ্যাঁ, এটা কিন্তু মসজিদের ইমাম দ্বারা ভীষণভাবে প্রভাবিত, আমি এই কথাটাই বলছি যে ওরাও তো একটা এদের ক্যাম্পেইন সংখ্যা করে। খুব বেশি না, এদের সংখ্যা। মসজিদে কয়টা লোক নামাজ পড়তে যায়? কয়টা মেয়ে নামাজ পড়তে যায় মসজিদে? বাংলাদেশের কোনো মসজিদে মেয়েদের নামাজ পড়ার জায়গাই তো নাই। বাইতুল মোকাররম, আর গুলশানে আজাদ মসজিদ, আর গ্রা- আপনার ওই যে গাউসুল আজমের মসজিদ। গ্রামের মসজিদের যে হুজুর প্রত্যেক গ্রামের বাড়িতে দাওয়াত খাইয়া বেড়ায়। তো ওইখানে সব হুজুর, সব হুজুর তো আর জামাত করে না, এই হুজুরদের মধ্যে ফেকরা আছে আবার। আচ্ছা, ইসে তো ইয়ে দস্তগীর জাহাঙ্গীর, আপনার কাছে প্রশ্নটা এইটাই যে এই ডাকসুর নির্বাচন কি বিএনপি কে একটা বড় ধরনের ধাক্কা বা একটা এটা চিন্তায় ফেললো কিনা? আহ, ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আপনাদের দুইজনের বাহাসটা, ও খুবই ভালো লাগছিল। বার বনিতারা অনেকেই, আরো একটা ফ্যাক্ট আছে যেটা ওপেন বলা যাচ্ছে না, কোনো এক সময় প্রাইভেটলি আপনাদের সাথে বলবো, সে সেটা থাক। এখন দেখুন, আমরা একটু অ্যানালাইসিস করতে হবে, সত্যি সত্যি অ্যানালাইসিস করতে হবে এই ঠিক। বিষয়টা। ঢাকা ইউনিভার্সিটির বা ডাকসুর নির্বাচনে, ডাকসুতে এক সময়ে সর্বদলীয় ছাত্র পরিষদ, সংগ্রাম পরিষদ বা সকল ছাত্র ও রাজনৈতিক দল, ছাত্র ও দলগুলো একসাথে হয়েছিল যে যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সন্ত্রাস, একদম শিবির, শিবির মানেই শিবির, এবং সেই সকল ইউনিভার্সিটি, দুইটি ইউনিভার্সিটিতে কিন্তু শিবির রক কেটে দিত এবং অন্যান্য কোনো রাজনৈতিক ছাত্র দল দাঁড়াতেই দিত না। আমরা যত সফেদভাবে, যত সুন্দর করেই বলি না কেন যে শিবির যেভাবে ভদ্র, শান্ত, শিষ্ট, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু জানা, এবং কি এই জেনজির কাছেও জানা আছে শিবির এর ইয়াটা কি, যে তাদের যে উল্টা পৃষ্ঠায় যে 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 ইয়াটা, অতএব শিবিরের ভোট নেই, এটা প্রথম অ্যানালাইসিস। শিবিরের ঢাকা ইউনিভার্সিটিতে 13,000 ভোট পাওয়ার মতো, বা 14,042 ভোট পেয়ে যে উনি ইয়ে করেন, এটা শিবিরের ভোট না। এটা আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসের কথাই বলছি, এটা যে আমি, এটা শিবিরের নিজস্ব কোনো ভোট না। কিন্তু সরকার অথবা ভিসি, যে যে যারা নির্বাচন করে, তারা 100% শিওর হয়েছে যে এইটা হলো মেকানিজম, এইভাবে আমরা এবার শিবিরকে নিয়ে আসব। তারা এটা থেকে আরেকটা স্টেপে যাবে, কিন্তু তার পূর্বে আমি আমি একটা জিনিস অ্যানালাইসিসে তুলে ধরতে চাই। লক্ষ্য রাখবেন, বাংলাদেশের এই নির্বাচনের আগে, মানে ডাকসুর এই নির্বাচনের আগে, প্রতিটি নির্বাচনে প্রায় প্রতিটি ছাত্র রাজনৈতিক দল, ছাত্র সংগঠন কিন্তু 71 এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এবং আমাদের স্বাধীনতার পক্ষের, এবং শিবিরকে শিবির মুক্ত ইয়া থাকবে, ঢাকা ইউনিভার্সিটি থাকবে, এই সবগুলো ছিল তাদের বক্তব্য। এইবারের নির্বাচনের কোন দল, এমনকি ছাত্র ইউনিয়ন পর্যন্ত, তারা 71-এর প্রশ্ন আনে নাই, তারা স্বাধীনতার প্রশ্ন আনে নাই, তারা ওই বিষয়টাই অ্যাভয়েড করে চলে গেছে। এটা জামাতের রাজনীতির একটা বিরাট মাইলস্টোন। ওইভাবে তারা কি হবে ভবিষ্যতে সেটা না, তারা এটা দিয়ে যেই যেই বাংলাদেশকে যে বেদখল করলো, যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমাদের অনেক ছাত্র, অনেক মা বোন এবং পরিবারের মেম্বারদেরকে সেদিন রাস্তায় নামাতে পারলো, যে এখানে কিন্তু আমি কোনো ক্রমেই বলছি না ভালো মন্দের কথা, এখানে আমি বলছি যে ডিজাইন করে সমস্ত মানুষকে রাস্তায় নামিয়ে যে আন্দোলনটা তৈরি করার চেষ্টা করা হলো রেজিম চেঞ্জ করার জন্যে, সেইটাতে যে মানুষগুলো গেল, কিন্তু পেছনে এটা বিএনপিও ছিল না, এটা মূলতই ছিল এই বাংলাদেশ বিরোধী শক্তিটা, 71-এর পরাজিত শক্তিটা। এবং তাদের কাছে অনেকেই আমরা সেদিন বুঝতে পারিনি, কিন্তু সেটা এখন প্রমাণিত হলো যে এই নির্বাচনে 71-কে একেবারেই বাদ দেওয়া হলো। জয় বাংলা কোনো শব্দই ছিল না। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, জয় বাংলা হলো বাংলাদেশের মুক্তির স্লোগান বা অতএব ওই বিষয়টা এখানে আসেনি। মুক্তিযুদ্ধের কথা একেবারে বাদ পড়েছে এই নির্বাচনে, অথচ একতা শপথ ছিল শিবির মুক্ত ঢাকা ইউনিভার্সিটি রাখবে, সেটা কিন্তু একদমই এখন আর নেই। যেটা হলো দ্বিতীয়টা, ইতিমধ্যে মেনশন চলে আসছে কথাটা, সেটা হলো ভবিষ্যতে যদি বাংলাদেশকে এই আফগান স্টাইলের শাসন না নিয়ে যেতে চায়, তাহলে জামাত বিরোধী সমস্ত শক্তিগুলোর মিনিমাম ঐক্যমতের প্রয়োজন রয়েছে।
একদম মিনিমাম ঐক্যমত্যে রয়েছে। কি কারণে সেটা বলি। আম, যে আমরা যদি ভাবি যে 5% সাপোর্টার নিয়ে শিবির বা জামাত, রাজনৈতিক শক্তি দলের কথা বলছি, জামাত কি করে নির্বাচিত হবে, এটার জন্যই কিন্তু তারা এই টেস্ট কেসটা করলো, যে কিভাবে মেকানিজম করা যায়। আমি মেকানিজমের ঢাকা ইউনিভার্সিটিতে আজকে সারাদিনে যতগুলো মানুষের সাথে আমার কথা হয়েছে, তাদের কাছ থেকে আমি মোটামুটি যে চিত্রটা পেয়েছি সেটা হলো যে সকালবেলায় জামাত বা শিবির কর্মীদেরকে যারা ভোট দিতে গেছে, তাদের কাছে কাউকে 10টা, কাউকে 20টা, কাউকে 30টা ব্যালট দিয়ে দেওয়া হয়েছে, তারা শুধু ক্রস করে করে এমনকি একজনের ভিডিও পাওয়া গেছে অন্ততপক্ষে আমার কাছে, যিনি বাইরে দাঁড়িয়ে ক্রস দিচ্ছেন। অতএব এই বিষয়গুলো ছিল একদম পরিকল্পিত মেকানিজম, যে এইভাবে তারা নির্বাচনটা করবে এবং সেটার প্রতিরোধ কেউ করতে পারে কিনা সেটা সেটার এখন। তাহলে তো বোঝা যায় তারা শেখ হাসিনার মেকানিজম কেউ হার মানাইছে। আমি এটার বিরোধিতা করি। শেখ হাসিনার মেকানিজম কিন্তু এখনো আমরা বিভিন্নভাবে বলি যে 18-র নির্বাচন, 14-এর নির্বাচন, তারপরে 2019-এর নির্বাচন, সেটার সাথে এটার তুলনা করা আসলে ঠিক হবে না। কারণ তাহলে আসতে হবে ডাকসুর নির্বাচন 2019, ডাকসুর নির্বাচন 2025, এইভাবে তুলনা করা প্রয়োজন। কারণ ডাকসুতে আমি মনে করি যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে, সবচেয়ে মানে বলবো, যেটা একটু আগে আমি বলেছিলাম, যে এটা হলো সত্যি সত্যি একটি পরিকল্পিতভাবে, যেটা আমার সাথে আমার সহ আলোচক বা প্রধান আলোচক উনিও এটা বলছেন, এটা ছিল মেকানিজমের একটা ধারণা আপনাকে দিলাম, একটি ধারণা। অন্যান্য কি ধারণা সেটা আমি আর নাই বললাম, যে 10 বা 20 বা 25টা ব্যালট যদি সকালবেলায় সবাইকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে তো আর ভেতরে ভেতরে ছিল জামাত কর্মীরা, ছাত্রদলকে এমনকি ঢুকতেও দেওয়া হয়নি, এবং বিক্ষিপ্ত ছিল, বিচ্ছিন্ন ছিল। কারণ সেখানে 71-কে ভয় পাচ্ছিল সকলেই, এবং ছাত্র লীগ তো একেবারে নিষিদ্ধ সংগঠন। তারপরে আসি আহ, ভবিষ্যতের রাজনীতিতে যে এফেক্ট করবে বা বিএনপির জন্য কি হবে। বিএনপি আসলে যেই ইউফোরিয়াতে এখনো আছে, যে নির্বাচন দিতেই হবে এবং নির্বাচন দিলেই তারা ভোটে পাশ করে চলে আসবে, এটা কিন্তু এত সহজ হবে না। কারণ সেখানের মেকানিজমটা এত সহজভাবে কাজ করা সম্ভব হবে না। আমার আরেকটা বিষয় এখানে সংযুক্ত করতে চাই। আমরা ভুলে যাচ্ছি হেফাজতে ইসলামের কথা। হেফাজতে ইসলাম কিন্তু জামায়াতে ইসলামের বিরোধী দল, মানে তারা একসাথে নির্বাচনের ঐক্য হবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়েছে। কিন্তু হেফাজতের বাইরে যে আরো আরো ছোট ছোট ইসলামী দলগুলো রয়েছে, তাদের সাথেও তাদের অনেকেই আছে যে জামায়াতে ইসলামকে ইসলামী দল হিসাবেই তারা মূল্য দেয় না। কিন্তু যেই যে ভয়ের কারণটা রয়েছে সেটা বলি এখন। ভয়ের কারণটা হলো যে বিএনপি গত 13 মাসে প্রমাণ করতে পারেনি যে তারা জনগণের দল। তাদের একটা বিরাট সুবিধা ছিল যে গত 12 মাসে, যেটা আমাদের সহকর্মীরা, সহ সাংবাদিকেরা, লেখক, কবি, সাহিত্যিক অনেকেই অনেকেই বলেছেন, যে কোনো সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তাহলে ক্ষমতায় থাকলে তাদের অনেকগুলো, যেমন সাধারণত মানুষের সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে চলে যায়, তারপরে তাদের সাথে যারা দুর্নীতিগ্রস্ত সেই ব্যক্তিদেরকে যদি টার্গেট করা হতো, এমনকি ডক্টর ইউনূসেরও যদি সেই ব্যক্তিদের টার্গেট করে, যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য আমি এসেছি, এবং এখানে সকল দলের ইনক্লুসিভ নির্বাচন হবে, কিন্তু যারা বিতর্কিত, যারা সেখানে হবে তাদের, সেটা কিন্তু হচ্ছে না। এবং বিএনপি কিন্তু সেই পথে বাড়ায়নি। মাঝে জামায়াতে ইসলামী এই যে ঘটনাটা ঘটালো, এটা তারা সত্যি সত্যি টেস্ট কেস করলো, যে আমরা সমস্ত ক্ষমতায় সেনাবাহিনীতে জামাত রয়েছে, বিচার ব্যবস্থা, তারপরে ব্যুরোক্রেসিতে, সমস্ত জায়গায় যেহেতু জামাত, বিচারালয়তে বলবে, সেখানে তারা এটা করে টিকবে কিনা। টিকতে গেলে তারা কওমি মাদ্রাসাদেরকে তাদের সাথে আনতে হবে, টিকতে গেলে অন্যান্য রাজনৈতিক দলকেও তাদের সাথে আনতে হবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, মানে সবচেয়ে আহ, খারাপ, খারাপ মানে আমি বলছি, যেটা আসলে আমাদের মনে রাখা উচিত, এটা এটা কিন্তু সত্যি মনে রাখা উচিত। আমরা ধারণা করছি আমরা ধারণা করছি যে জামাত কোনো ক্রমেই জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারবে না। যেমন আমরা গত 12 ঘন্টা আগে ধারণা করেছিলাম ডাকসুতে শিবির ভোট পাবে না।
এটা আমিও জানি, এটা তারেক ভাইও জানেন, এটা রতন দাও জানেন। শিবির নির্বাচন দেন, তারা ভোট পাবে না, ভোট তাদের হবে না, হয় অন্যান্য অন্যান্য অনেক দলের বাসদ পাশ করতে পারে। আমি জানি না আজকের বাসদের কথা, আমি তো দীর্ঘদিন ধরে এইভাবে জানি না বিষয়টা, আমি বললাম আর কি। ছাত্র দল পাশ করতে পারে, কিন্তু জাম শিবির পাশ করবে না, কিন্তু সেটা পাশ করলো। এবং পাশ করার ডিফারেন্টটা দেখেন। অতএব আগামী নির্বাচনে যদি ভুলক্রমেও এই ডিজাইনে, এই মেটিকুলাস ডিজাইনে জামাত এমনকি ক্ষমতার কাছাকাছিও যেতে পারে, তাহলে দুর্ভাগ্য হবে বাংলার ভাগ্য, বাংলাদেশের মানুষের জন্য। কিরকম দুর্ভাগ্য আমি সেটা বলি। যে আফগানিস্তানে দেখেন স্বপ্ন দেখানো হলো যে সোভিয়েত তাড়াতে হবে, সোভিয়েত সৈন্য তাড়ানোর জন্য পাকিস্তান তাদেরকে মানবিক করিডোর দিল, এবং সেই যুদ্ধ কিন্তু আজও চালিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু এই যে একটু আগে বললেন যে ওই মেয়েদের কাজে গায়ে টাচ করা যাবে না, ভূমিকম্পে তারা নিচে, এই ভিডিওগুলো ছবিগুলো আমাদের কাছে আছে। অতএব দেখুন, দীর্ঘ কত বছর হলো, 40 বছরের উপরে হয়ে যাচ্ছে, সেখান থেকে তারা ফিরতে পারেনি। অতএব আমি আরো উদাহরণ যদি দেই, একটি রেজিম যদি 180 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে যায়, তাহলে সেখান থেকে আবার 360 ডিগ্রি ঘুরানো আপনার 40 বছর হলো মিনিমাম টার্ম। তারপরে 50-এ যায়। যেমন আমি বলি যে পূর্ব ইউরোপে যখন কমিউনিস্টরা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, আবারও বলি পূর্ব ইউরোপের সব দেশে, বলশেবিক ইয়ার কথা বলছি না, অন্যান্য দেশগুলোর কথা বলছি, চেকোস্লোভাকিয়ার কথা বলছি, পোল্যান্ডের কথা বলছি, পূর্ব বুলগেরিয়ার কথা বলছি, যে এই সকল দেশগুলোতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কমিউনিস্টরা ক্ষমতায় আসার পর সেটা মোর দেন 40 ইয়ার্স মানুষকে সাফার করতে হয়েছে তাদেরকে ফিরিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য। সেখানে বাংলাদেশে এটা কিন্তু আমাদের সকলের সম্মিলিতভাবে এই বিষয়টা চিন্তা করতে হবে। স্পেশালি বিএনপি যেহেতু মাঠে রয়েছে, তাদেরকে চিন্তা করতে হবে যে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে হলেও, যে বা ভবিষ্যতে আগামী সাধারণ নির্বাচন যদি হয়, আজকের আলোচনা সেটার বিষয় নয়, যদি হয়, সেখানে মিনিমাম ঐকমত্যের ভিত্তিতে হলে ওই জামাতকে ঠেকাতে হবে, তারা যাতে সংসদে কোনো ক্রমেই দখল করতে না পারে। যদি তাদের হাতে সংসদ যায়, আগামী 40 থেকে 50 বছর তারা যে কোনো উপায়ে বাংলাদেশের ক্ষমতায় থাকবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে গণতান্ত্রিক যে মূল্যবোধ, আমরা আমাদের যে যে সকল যে সকল লেখক, কবি, সাহিত্যিকরা, সাংবাদিকরা গত 15 বছরের শাসনামলের সমালোচনা করেন, অবশ্যই তাদের কারণ রয়েছে। কিন্তু গত 12 মাসে যে জামাত নিয়ন্ত্রিত বাংলাদেশের অসাংবিধানিক সরকার যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকারগুলো, ন্যূনতম প্রেস ফ্রিডমটা, মানুষের মানবাধিকারের প্রশ্নে যে তারা একেবারে শূন্য লেভেলে ছাড় দেয়, সেটা তো প্রমাণিত। একবার যদি তারা ক্ষমতায় বসতে পারে, বাংলাদেশ শুধু আফগান হবে না, এটা বাংলা স্টাইলের বাংলাস্তান হবে, যেখানে আপনার আর আমার কথা বলার কোনো সুযোগ থাকবে না, এবং আমাদেরকে সকলকে এবং স্পেশালি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে বিচার করে হত্যা করা হবে, এবং 40 থেকে 50 বছরের আগে বাংলাদেশ আবার গণতান্ত্রিক বা এরকম মাল্টি পার্টি যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সময় লাগবে। ধন্যবাদ। আচ্ছা কথা আসলে অনেক বলার আছে, কিন্তু এক মানে এত বেশি বিষয় বাংলাদেশে ঘটে যে একটি দেশ শুরু করলে অনলাইনে, দুঃখিত এর জন্য, না, ওইটা ঠিক কিন্তু আছে, এটা মনে রাখতে হবে ওইটা যে কি ঠিক আছে, হচ্ছে। এবং টাইমও খুব দ্রুত চলে যায়, আমরা একেবারে শেষ পর্যায়ে। কিন্তু আমি এখানে একটি বিষয় আপনি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সেটা হলো প্রথমত সাঈদ তারেক যে আগে বলছিলেন, আমি একটা বিষয় শুধু এখানে অ্যাড করতে চাচ্ছি, যে যে ধরেন সাইদ ভাই আজকে জাতীয় ইলেকশন হচ্ছে, এই যে আপনি বললেন যে বিএনপির বিশাল শক্তি বাইরে ইস্যুতে, এই যে আপনার কথা মতোই যদি প্রশাসন যদি অন্যরকম কিছু করতে যায়, যেটা ডাকসুর ইলেকশনে করছে বলে আমরা মনে করি বা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই প্রশাসনই তো থাকবে আপনার জাতীয় ইলেকশনে। তারপরে এই যে ভোটের কথা বলা হলো, ভোটের বাক্সের মধ্যে আগে ভোট ভরে যদি বাক্স আনা হয়, বা ভোটের বাক্সটা যদি ইলেকশনের পরে চেঞ্জ করে ফেলা হয়, যে বাক্সতে মানুষের ভোট দিচ্ছে এটাকে চেঞ্জ করে আর একটা বড় বাক্স নিয়ে আয়না রেখে দেওয়া হইলো, যদি ভোট এরকম হয়, যদি এভিএম এ না হয়, এভিএম এরটা তো অন্যরকম ডিজাইন হইতেই পারে, কিন্তু ভোটের যখন ইসেতে সিল দিয়া যখন হবে মার্কাতে, তখন যদি ধরেন খালি ভোট হলো না 5টার সময়,
যে বাক্সটাতে ভোট পড়লো এই বাক্সটাকে চেঞ্জ করে ফেললো, বড় আরেকটা বাক্স এনে রেখে দিল। এটাও তো হইতে পারে। এক, আমি এখানে শেষ না, আরেকটা জিনিস হলো যে বিএনপি, ধরা ধরা যাক, ইয়ে দস্তগীর জাহাঙ্গীর আপনার কথার প্রেক্ষিতে বলছি, ধরা যাক ইসলামিক দলগুলি ইউনাইটেড হলো না, আপনি বলছেন হেফাজত বলছেন সব কিছু বলছেন, তো বিএনপি কি এককভাবে, বিএনপির কি এই ক্ষমতা, বে- অতটুকু বিএনপির আছে যে সমস্ত ইসলামিক দলগুলিকে কন্ট্রোল করার ক্ষমতা কি বিএনপি এই মুহূর্তে বিএনপির আছে? এটা কি মনে মনে হয় আপনার কাছে? যে সাইদ ভাই, আপনি প্রশ্নটার উত্তরটা দেন, আপনার কাছে পরে আসছে। তো তো দুইটা প্রশ্ন করলেন, কোনটা বলবো? প্রথমটা বলেন আগে। না, বললেন যে জামাত যে আপনার এই না, সেম ডিজাইন হ্যাঁ, সেম ফিল্ডে, ডিসিশন। ফিল্ডেও সেই একই স্টাইলে তারা এটা করে ফেলতে পারবে, এটা আমি মনে করি না। তো কারণটা হলো যে আপনার এই ইউনিভার্সিটি গুলোতে শিবিরের এই জয় তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এক সময়। আজকে ঢাকা ইউনিভার্সিটি হলো, কালকে যখন রাজশাহী এবং চিটাগাং তিনটে ইউনিভার্সিটি প্লাস আরো দুইটা ইউনিভার্সিটি যদি তারা যদি জয় হয়ে যায়, তখন ইন জেনারেল আপনার জামাতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট এটা ডেভেলপ করবে, এই জামাত বুঝি দেশটা নিয়ে নিল। যতই আপনি বলেন না কেন এখানে 90% মুসলমানের দেশ, কিন্তু মুসলমানের দেশ হলে মুসলমানরা কোনো ইসলামিক শক্তি ক্ষমতায় আসুক এটা চায় না, এটা আপনাকে মানতে হবে। যেমন বাংলাদেশের মুসলমানরা কি আপনার 100% মুসলমান নামাজ পড়ে? নো। মুসলমানদের ভিতরে নামাজ পড়ে খুব অল্প সংখ্যক লোক। তো তেমনি ভাবে মুসলমান না হইলেই, মুসলমান নাম হইলেই, নামাজ পড়লে আবার নামাজ না পড়লেই যে তারা কোনো ইসলামী হুজুররা, এখানে হুজুররা দেশের ক্ষমতায় আসলে কি হবে এটা সবাই জানে, এটা সবাই জানে। এটা আফগানিস্তানের ঘটনা বলেন আর যে বলেন না, কাজেই এটা হবে না। বরঞ্চ এই বিভিন্ন ইউনিভার্সিটি গুলো তারা নিয়ে নিলে পরে তারা শিবিরে যেটা হবে সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনের ভিতরে তারা মগজ ধোলাইটা করতে পারবে আর কি, তাদের এইটা হবে। এটা ন্যাশনাল পলিটিক্সে এটার কারণে জামাত ইসলাম মেজরিটি পেয়ে ক্ষমতায় চলে যাবে, আমি এটা মনে করি না। দ্বিতীয় কথা হলো যে আপনি বললেন যে এই যে তারা যে এই যে সিল মেরে মেরে ঢুকাবে বা আপনার বাক্স বদলায় নেবে, এটা সম্ভব হবে কোথায়? সেটা হচ্ছে যে যেখানে আপনার প্রার্থী যে দলেরই হোক, এটা বিএনপি হোক আর জামাতে হোক, যে দলের প্রার্থী, প্রার্থী সাংঘাতিক স্ট্রং, এটা তার পক্ষে সম্ভব। অন্য দলের প্রার্থীর লোকই নাই সেন্টারে, এটা তার পক্ষে সম্ভব। এখন 300 আসনে, 300 আসনে জামাতের প্রার্থী একেবারে আপনার 100% স্ট্রং হয়ে থাকবে, এটা ধারণা করার কোনো কারণ নাই। এটার মধ্যে ম্যাক্সিমাম থাকবে হলো বিএনপির লোক। 300-র ভিতরে আপনার, আমি ধরে নিচ্ছি যে আমার আমার ধারণা যে প্রায় কমপক্ষে 200 আসনে বিএনপির প্রার্থীরা ডোমিনেট করবে। আর বাকি 100 আসনে কিছু জামাত, কিছু চরমোনাইয়ের, কিছু হেফাজতে ইসলাম, কিছু অমুক, এরকম কিছু আপনার ভাগ করে আর কি। দুই তিনটা হয়তো এনসিপির, দুই তিনটা হইতে হইতে আমার মনে হয় তাও তাও হতে পাবে না আর কি। তো এই 100টা আসনে হয়তো তারা ডোমিনেট করবে, কিন্তু তারা ডোমিনেট করলেও ওই 100টা আসনে যে বিএনপি একেবারে নাই হয়ে যাবে তা কিন্তু না, তারাও থাকবে ওইখানে। হয়তো তাদের এদের সংখ্যা বেশি হবে, এদের সংখ্যা কম হবে। ফলে যে তারা একেবারে নিরুপদ্রবে, যে একেবারে মনের মাধুরী মিশে সিল মেরে ঢুকাই দেবে, এইটা সম্ভব হবে না। এটা সম্ভব হবে একমাত্র শুধুমাত্র সেই সমস্ত আসনে যে আসনে একমাত্র একজন প্রার্থী থাকবে, সেই ডমিনেট করবে, অন্যরা থাকবেই না বলতে গেলে পরে। মানে এটা হলো সেন্টার ভিতরে, আমি আসন বলতেছি না, সেন্টার। কোন কোন সেন্টার আছে যেখানে দেখবেন যে আপনার সেই সেন্টারে শুধু ওই ক্যান্ডিডেটের লোক ছাড়া আর কেউ নাই, ভিতরে পোলিং এজেন্ট দেওয়া, পোলিং এজেন্টও নাই অন্য ক্যান্ডিডেটের। সেখানে ওই ক্যান্ডিডেট যা চাইবে, ওই পোলিং অফিসার সে যদি জামাতও করে, ওরা বলবে যে বাটা এখানে এই কর, ব্যালট দাও, ও বাপ বাপ করে ব্যালট দিয়ে দিবে। তার ওখানে তার কিছু করার নাই। পোলিং অফিসার বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, যে দলেরই হোক, তো এটা নির্ভর করতে হচ্ছে আপনার ক্যান্ডিডেট কতটা শক্তিশালী হবে সেটার উপরে আর কি। কাজেই ওই জিনিসটা আমি মনে করি না যে আপনার ওখানে হবে আর কি। আর দ্বিতীয় কথা যেটা বললেন যে এই যে যে অন্যান্য দলগুলো যে এখানে জামাতের বিরুদ্ধে, যেটা জাহাঙ্গীর সাহেব বললেন আর কি, যে ইউনাইটেড হবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না।
সেটা নির্ভর করতেছে যে বিএনপির এগেনস্টে জোটটা কারা কারা কাদেরকে নিয়ে হয়, কারা কারা কোন জোটে থাকে। তবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে ইসলামী আলাদের দুইটা জোট থাকবে, একটা জামাতের নেতৃত্বে 8-10টা দল মিলে, আর একটা হয়তো ওই যে হেফাজত, তারপরে ইসলামী শাসনতন্ত্র, হয়তো ওরা মিলে হয়তো আর একটা জোট হতে পারে। যেটা জাহাঙ্গীর সাহেব বললেন যে ঠিকই বলছেন, যে জামাতের সঙ্গে ওদের বিস্তর ফারাক। আর জামাত হলো আপনার এই পীর পীর আলী যে ইটা স্কুল অফ থটটা, এটার বিরুদ্ধে তারা আর কি। ইয়ে, হ্যাঁ বুঝছি। এটা অথচ এটা অথচ হ্যাঁ, আমাদের আমাদের উপমহাদেশে কিন্তু আসছে ইসলাম ওদের হাত ধরেই। রাইট। তারপরে আপনার এই যে মাজার, যে ইয়ে আর কি, ওরা মাজারের বিরুদ্ধে, এই যে মাজার গুলো মাজার ভাঙতেছে কিন্তু মাজার সব তারা। মাজার, দরগা। হুম। দরগা মাজার এগুলা যে যতগুলো ভাঙছে এই পর্যন্ত, কতগুলো অনেকগুলো মাজার ভেঙে ফেলছে আর কি, এটা কিন্তু সব হলো তাদের তরিকার, ওই তরিকার লোক। এই যে গোয়ালন্দে যে ঘটনাটা ঘটলো, হুম। এটা হলো আপনার জামাতের তরিকার লোকেরা এই কাজটা করছে আর কি। তারা, জামাতের এরা করতে, হুম। হ্যাঁ, তারা মাজার মুজার এই সমস্ত করে কাজেই। আর অন্য ইসলামরা তো হলো মাজারের পন্থী, পীরপন্থী। কারণ ওই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ওই বড় লোকের নামই হলো পীর সাহেব চরমনাই, উনি তো নিজেই পীর সাহেব। কারণ জামাতের কথা হলো যে পীর গিরি বাদ, পীর 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 ফির কিছু নাই। ঠিক আছে, ওখানে ঐক্য হওয়ার সম্ভাবনা কম আর কি। আর এখানে যদি বিএনপি একটু যদি পলিটিক্সটা খেলতে পারে, আচ্ছা ঠিক আছে, কিছু সিট ওদেরকে দিয়ে দিল দিল আর কি, তাহলে আর এই ইউনিটিটা হয়তো হবে না। আর ইউনিটি না হলে একক শক্তিতে, এটা আপনার সারা বাংলাদেশে তো ডাকসু না, ভোটার শুধু ছেলেরা না। এখানে আপনার সাড়ে পৌনে পৌনে কি পৌনে পৌনে 13 কোটি, 13 কোটি ভোটার, প্রায় 13 কোটি ভোটার আর কি। 13 কোটি ভোটারের মধ্যে আপনার এরা হয়তো বলতেছে হয়তো 3 কোটি ভোটার হয়তো এই ছেলেরা, ছেলেরা 3 কোটি হলে ছেলেরা সবাই যে একেবারে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিবে, এটা ধারণা করার কোনো কারণ নাই। এরাও ডিভাইডেড বিভিন্ন ইতে আর কি। আর গ্রামে যখনই চলে যাচ্ছে একটা ছেলে, সে অন্যরকম হয়ে যায় ইলেকশনের মাঠে যখন চলে যাচ্ছে, হ্যাঁ, তখন তার সে একটা বাসা বাড়িতে গিয়ে তার একটা অন্য ধরনের ইনফ্লুয়েন্স অন্যরা করে থাকে। অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, কাজে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলে শেষ করি, সেটা আমি আগেও বলছি এখনো বলতেছি, গত 15 বছর এবং তারও আগে থেকে বলতে গেলে আপনার নির্বাচনের, আপনার এইটা বাংলাদেশের সত্যিকারের নির্বাচনের অবস্থা শেষ হয়ে গেছে। এটা আপনার, এটা আমি কখন বলবো, স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচন সঠিকভাবে হয় নাই। 73 বলেন, 79 বলেন, আর 86 বলেন, 88 বলেন, একমাত্র 91 ইলেকশনটা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ চেষ্টা করছিলেন উনি এটাকে করার জন্য, সঠিক করার জন্য আর কি। তো ওটা নিয়ে অতটা বিতর্ক নাই। আর বাদ বাকি যেগুলো সবগুলো নিয়েই আমাদের কথা আছে আর কি। এখন ইলেকশনটা হয়ে গেছে আপনার, 73 নির্বাচন নিয়ে বোধহয় এত কথা নাই। না, কথা আছে। কারণ ওটা তো আমাদের সামনে করা, আমাদের নিজের দেখা আর কি। 73 ইলেকশন তো আমাদের কিভাবে দেখা। ওখানে এককভাবে আওয়ামী লীগ আর আর না না, ওখানে তো, কমিউনিস্ট পার্টি। ওখানে তো বিরোধী দলকে দাঁড়াইতেই দেওয়া হয় নাই। ভোট তো পরের কথা। ওখানে বিরোধী দল কে ছিল, জাসদ? বিরোধী দল ছিল তখন, জাসদ ছিল, ভাসানী ন্যাপ ছিল, তারপরে আচ্ছা, মোজাফফর ন্যাপ ভাসানী ছিল। নিয়ে পাশ করতে পারে কোনো ক্যান্ডিডেট দিয়ে, আপনার এটা বিশ্বাস হয়? পাশ করছে, কোথায়? 7 পার্লামেন্টে পাশ করছে। ভাসানী এইগুলো ন্যাপ তো পাশ পরে করার কথা। জিয়াউর রহমানে বাগ বাটোয়ারা করে দিচ্ছে দেখে হয়তো। যেটাই হোক, কিন্তু ভাসানী ন্যাপেরও তখনও 73 পার্লামেন্টে ভাসানী ন্যাপে পাশ করার মতো বহু নেতা ছিল। আলী মাল্লাজি সাহেব হ্যাঁ, ছিলেন, তা ছিল, হ্যাঁ, আমি মশিউর তো রহমান সেটা জাদু স্বীকার মিয়া করতেছি। ছিলেন, হুম। মশিউর রহমান জাদু মিয়া ছিলেন, মির্জা আজিজুল ইসলাম ছিলেন, বহু লোক ছিল আর কি। মহিউদ্দিন আহমেদ মহিউদ্দিন ইয়া মোজাফফর নেপ, যাই হোক, সেটা আমি সে বলতেছি না। 73 পার্লামেন্টে সেটা, এটা আর এক কিসিমের ছিল আর কি। ওখানে প্রথমে হলো যে আপনার নমিনেশন ফাইল করতে দেওয়া হয়, ক্যান্ডিডেট উঠাই নিয়ে চলে গেছে আর কি। তারপরে আপনার এই বাক্স সিল মারা, কেন্দ্র দখল, অমুক তমুক, এই সমস্ত কিন্তু এগুলো কেন সারা। বা এই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে তখন এটা দেশ করা মাত্র দরকার ছিল, স্বাধীন, আমার আমার কথা সেটাই, এটা স্বাধীন বঙ্গবন্ধুর হলো তখন তো এটা বঙ্গবন্ধুর দরকার ছিল, শাসন এটা আমলে। হয়েছে তখন। আমি কথা সেটাই, বঙ্গবন্ধুর শাসন আমি কিন্তু তখন মেট্রিক পাস করে, মানে আমি বলি আপনাকে, 73-তে আমার মেট্রিক। বঙ্গবন্ধুর শাসনকালে এইটা ওনার ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু উনি ছেড়ে দেওয়ার সাহস পান নাই। এই কারণে ওনাকে যে কান পড়া দিছে যে জাসদ খুব স্ট্রং, আপনি যদি ফ্রি স্টাইল দিয়ে দেন জাসদ মেজরিটি জিতে যাবে। উনি যে আমার কান কথা শুনতেন, উনি মনে করছে যে হ্যাঁ বোধহয় তাই, আচ্ছা ঠিক আছে, যা যেভাবেই হোক আমার সিট চাই, লাইসেন্স দিয়ে দিছে। যে যেভাবে পারছে সেভাবে সিট নিয়ে আসছে। তারপর দেখা গেল যে আপনার দাউদ কান্দিতে খন্দকার মোস্তাক আহমদ সাহেব হেরে গেছে রশিদ রশিদ ইঞ্জিনিয়ারের কাছে। খন্দকার মোস্তাক হেরে গেছে আর কি। ওই সঙ্গে সঙ্গে কাউন্টিং বন্ধ করে বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে ইলেকশন কমিশন অফিসে গুই না, ওরা ঢাকা থেকে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। তো এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা 73 ইলেকশনে ঘটছে। এটা কথা না, আমি কথা বলতেছি আর কি, ওইটা সেটা হলো যে দাসদের চ্যালেঞ্জিংটা ছিল, দাসদেরই চ্যালেঞ্জটা ছিল। রাইট। এখন যেটা হয়েছে সেটা হলো যে
মানে আমাদের কনসার্ন যেটা সেটা হচ্ছে যে আগামী ইলেকশনে আমি জামাতকে খুব একটা ফ্যাক্টর মনে করি না। আমি মনে করি সেটা সেটা হচ্ছে যে টাকা এবং মাসল ফ্যাক্টর হবে এই দুইটা জিনিস, ওকে। টাকা এবং সাইদ সাইদ মাসলটা। ভাই সাইদ ভাই সাইদ ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করি। আপনি আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আওয়ামী লীগ ছাড়া বা 14 দল জাতীয় পার্টি ছাড়া এই নির্বাচন কি দেশে এবং আন্তর্জাতিকভাবে মানে গ্রহণযোগ্য হবে বলে আপনার মনে হয় কতটুকু? প্রথম কথা হলো যে এদের গ্রহণযোগ্যতায় কিছু আসে যায় না। এদের গ্রহণযোগ্যতা গ্রহণ করলেই যা, করলে না করলেও তা। শেখ হাসিনা 3টে ইলেকশন করছে, এগুলো গ্রহণযোগ্য হওয়ার কথা না, কিছুই তার আসে যায় নাই। সবাই তার সঙ্গে চুক্তি করছে, সবাই তার সঙ্গে এগ্রিমেন্ট সাইন করছে, সবাই তারা দাওয়াত করছে, সবাই তার সঙ্গে হ্যান্ডশেক করছে, সবাই তার সঙ্গে ছবি তুলছে, সবাই তাকে স্বীকৃতি দিছে। কাজেই এনারা যদি আপনার এদেরকে বাদ বুদ দিয়ে ইলেকশন করে, দ্য থিং উইল রিমাইন সেম। এটা মানে এটা আমরা একটা মনে সান্ত্বনা আমরা করি আর কি। যেমন ওই সময় আপনার শেখ হাসিনার সময় ওরকম আমরা আমরা চিন্তা করতাম, এই এরকম একতরফা ইলেকশন হয়ে গেল, ইন্টারন্যাশনাল কমিউনিটি মানবে না, জাতীয় সংঘ মানবে না, অমুক মানবে না, তমুক মানবে না, সো হোয়াট, হু কেয়ার্স, তাই না? ধন্যবাদ সাইদ তারেক, ধন্যবাদ আপনাকে। ইয়ে এই দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে 1 মিনিট। আপনি আপনি কি মনে করেন যে এই যে নির্বাচন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য যারা আসছে 14 দল, তারা তো নির্বাচনে আসছে না। আপনি যেহেতু একজন আন্তর্জাতিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, বাংলাদেশি সাংবাদিক হিসেবে যেহেতু ওয়াশিংটন ডিসিতে আছেন, আপনার কাছে কি মনে হয় এটা কি কোনো ম্যাটার হইতে পারে যে ওরা ইলেকশনে আসলো না, শুধু বিএনপি ইসলামিক দলগুলিকে নির্বাচন করলো, এটা কোনো রিয়াকশন হইতে পারে বাইরে? আহ, ধন্যবাদ। আবার সবাইকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এটা লাস্ট প্রশ্ন। আমি আহ, আমি এটার উত্তর দেওয়ার আগে আপনাকে আমি একটা বিষয়ে মোটামুটি হতাশা প্রকাশ করছি। সেটা হলো এনসিপি নিয়ে কোনো প্রশ্ন হলো না, কারণ এনসিপি এখন একটি রাজনৈতিক দল এবং তারা এই ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু এই যে আমি কে তুমি কে রাজাকার, এই এনসিপির যারা এখন নেতৃত্বে এনসিপি রাজনৈতিক দল হিসাবে, তারা কেন এই সংসদ নির্বাচনে, তারা তো এখানে তারা শক্তিশালী থাকার কথা, তারা তো এই এই আইরে রাজুতে আইরে সামথিং লাইক দ্যাট। ওরা কোথায়? এটা নিয়ে কোনো আলাপই সাইদ আমি ভাই অন্তত। সাইদ না ভাই না না, কিছু এটা বলেন, এটা সাইদ ভাই যে আলাপের কিছু বলবেন না। আলাপের আলাপের প্রয়োজনীয়তা উঠে পড়ে নাই এই কারণে যে জি, এনসিপি আর শিবির একই জিনিস। হ্যাঁ, আমি এনসিপি আর ওইখানেই শিবির যাচ্ছিলাম। একই থ্যাংক ইউ, জিনিস। থ্যাংক ইউ। কারণ না, এনসিপি, এনসিপি না না, এনসিপি ওইটাই সাইদ ভাই আমাকে দুপুর বেলাও তাই একই কথা এটাই। বলছে। না না, আমি আমি এই এখানে কারণে এটা কথাটা আলাদা বললাম করে এই তাকে জন্যে, ধরা দেখা হয় না ইয়ার আর কি। এইটা এটা আমরা না যদিও বললে ওদের একটা প্যানেল বোধহয় ছিল আর কি, মানে ওদের 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 দলের না, একটা মানে প্যানেল ওদের ছিল, হ্যাঁ, বৈষম্য ছিল বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল একটা একটা ছিল। প্যানেল ছিল, কিন্তু কিন্তু ওরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এনসিপি, যদিও আমরা জানি যে ওইটার ভিতরে বিভক্তি আছে, এই জন্য বৈষম্য অনেকগুলো আছে। বিরোধী ছাত্র আন্দোলনের নামে হলে একটা জিনিস, আর এনসিপি যেহেতু তারা জাতীয় তারা স্বপ্ন দেখে ক্ষমতার অংশীদার হবে, তো অতএব তাদের তো এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকেই তাদের উৎপত্তি, এখন অতএব তারা কেন? তাদের কোনো আলাদা ছাত্র সংগঠন আছে কিনা আমি এটা জানি না, প্রথম কথা। আমিও, আমার আমার প্রশ্ন, মনে হয় আমি নাই, আমি মনে হয় আলোচনার নাই। গিয়ে বললাম যে আচ্ছা, আমরা আমাদের তবে আলোচনা যে শুনবে। এনসিপি এবং শিবিরের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা একই জিনিস, Yes, sir. বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে আছে আর কি। এটাই এটা আমরা এ- জানি, এটা এটাই জানি এটা এটা বলতে এটা পারেন যে জামাতের দুইটা উইং না না, এরকম এটা বোঝা এই যাচ্ছে। আলোচনাটা না আসলে যারা আমাদেরকে শুনছেন বা শুনবেন, তাদেরকে সেটা থাকবে যে আমরা এনসিপি কে একদমই আচ্ছা, ঢাকা ঠিক আছে। ইউনিভার্সিটি, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি থেকে এনসিপি, তার অর্থ আমরা বাইরে থেকে যারা জানি, যেভাবে জানি, যেমন আমি ওইটা জানি যে এনসিপি হলো শিবিরের হয় বি টিম, সি টিম, এ টিম, আই ডোন্ট নো হোয়াট এভার টিম। এই জন্যে এনসিপি সম্পূর্ণ সহযোগিতা করেছে। অতএব ডক্টর ইউনূসের নেতৃত্বে আসলে ক্ষমতাসীন কারা? জামাত শিবির, এনসিপি সহ জামাত শিবির। জি। এটা হলো মৌলিক। এখন চলে আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে। নট, যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে কি ঘটবে? আমরা যতই মনে করি যে যে আন্তর্জাতিক আসলে কিছু ঘটে না, এটাও এক ধরনের আত্মতৃপ্তি। আবার যদি মনে করি খুব বেশি কিছু ঘটে, সেটাও এক ধরনের আত্মতৃপ্তি। তবে ঘটনাটা মনে রাখতে হবে যে গত সপ্তাহে, আপনার গত 15-20 দিন আগে আমাদের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যিনি চার্জ অ্যাফেয়ার্স, তিনি বলেছিলেন যে উল্লেখ করলেন যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। এটা বলে, এখন গত 10 বছরের ঘটনা বলি, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস
যে তাদের ভাষাটা কি। তাদের ভাষাটা হলো যে বাংলাদেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন চায়। কিন্তু হঠাৎ করে এখন স্টেট ডিপার্টমেন্টে আমাদের ইয়া নেই, মুখপাত্র নেই, উনি জাতিসংঘে নিয়োগ পদোন্নতি পেয়েছেন। আমরা অপেক্ষা করছি নতুন কোনো মুখপাত্র আসলে প্রশ্নগুলো করা শুরু করব। তো সেখানে ইনক্লুসিভ শব্দটা কোথায় চলে গেল? সো এটা একটা ইয়েতে দেখাচ্ছি যে আন্তর্জাতিকভাবে আমরা আমরা যে একদমই ইনফ্লুয়েন্স নাই সেটাও সত্য না, আর আন্তর্জাতিক খেলোয়াড়রা তাদের টার্মিনোলজি দিয়ে বুঝায় আসলে ওইখানে কি হয়। জি। এইটার বিপরীতে আমাদের গত সপ্তাহের 31শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত যে RIC অনেকে বলে, রাশিয়া ইন্ডিয়া চায়না বা CIR হোয়াটএভার ইছে, সেখানে কিন্তু একটি দুর্দান্ত একটি বিষয় ঘটে গেল। সেটা বললো কি, এই প্রথমবারের মতন চায়নার প্রধান ব্যক্তি এবং দিল্লির প্রধান ব্যক্তি দুইজন মিলে বলল যে আমরা একে অপরের শত্রু নই, আমরা আমাদের বর্ডারগুলো নিয়ে আলোচনা করে ঠিক করব। আমরা আবার কৈলাসে আমাদের ভারতের যেতে পারবে, তীর্থযাত্রীরা যেতে পারবে এবং ইতিমধ্যে চলে গেছে। সে এই যে ওইখানে একটা মেরুকরণ, সেখানে কিন্তু ভারত বাংলাদেশে আমরা এটা যারা অস্বীকার করি যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সংযুক্তি তেমন নেই, এটা শুধু ভাষা ভাষা কথা, এটা সত্য নয়। অতএব সেখানে একটা ইনফ্লুয়েন্স ভারতের থাকবে এবং ভারত শ্রীমতী ইন্দিরা গান্ধী হয়তো বা অনেকগুলো দেশ ভ্রমণ করেছিলেন, এবং ভারত এই মুহূর্তে এই যে সাংহাই ইয়েটা হয়ে গেল, সাংহাই চুক্তি এটাকে বলে সাংহাই চুক্তি কর্পোরেশন বা অর্গানাইজেশন। এইখান থেকে আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ, বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন না হলে যে একদম তারা এসে বলবে যে এই নির্বাচন মানি না, বাতিল হয়, এটা না। তবে দীর্ঘমেয়াদী খুব বড় ইনফ্লুয়েন্স হতে পারে, এবং সেই যে সরকার আসবে সেটা দীর্ঘমেয়াদী টিকবে কিনা সেটা আমরা আগেই বলতে পারি না। অতএব ইনফ্লুয়েন্স হতে পারে। পড়বেই, হতে পারে। ইনফ্লুয়েন্স পড়তে পারেই। হতে পারে। এটাই হলো না, কনক্লুশন। এখানে এখানে আরেকটা কথা যে সাইদ ভাই বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের গত 15 বছর 3-4টা নির্বাচন অত্যন্ত বিতর্কিত হয়েছে। যে এইগুলি নিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন উঠছে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়। আমরাও বলতাম যে মানে এই ধরনের নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, এবং অনেকেই বলছেও, কিন্তু আমেরিকাও একাধিকবার বলছে, ব্রিটেন বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে সকলকে নিয়ে আরো অ্যাকসেপ্টেবল নির্বাচন বাংলাদেশ শেখ হাসিনা সরকারের করা উচিত। কিন্তু পাতা দেওয়া হয়নি। যেটা হয় আর কি, ওই যে সাইদ ভাই বললো না যে হু কেয়ার, ঠিক আছে, ওই এরা কদিন চিৎকার করবে তারপর শেষ, ঝামেলা শেষ। এক্স্যাক্টলি তাই হয়। এবারও হয়তো তাই হবে। আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, তারপর 14 দল নেই, ইলেকশন হবে। যদি ইলেকশন হয় আর কি, ইলেকশন হলে এই তো আপনারা আমরা বা অন্যরা আন্তর্জাতিক সম্প্রদায় বলবে যে সকলকে নিয়ে করলে ভালো হয়। ওইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, সকলের পার্টিসিপেশন থাকা উচিত। তো এটাই আর কি। তো আজকে আমরা এখানে শেষ করবো, কিন্তু কুইক একটা প্রশ্ন 30 সেকেন্ডে দুইজনকেই করব। তারেক রহমান দেশে যায় না কি ভয়, নিরাপত্তার অভাব, মানে কি জন্য? তো ও বলতে পারবে, এটা আমরা কি করে বলবো? আপনাদের যে আপনারা কি কেন মনে যায় হয়? না, কেন যায় না সেটা উত্তর তার কাছে আছে। যেহেতু আচ্ছা, যাওয়াটা তার ব্যক্তিগত বিষয়, এটা তো রাজনৈতিক হিসেবে বলে তার যাওয়া উচিত, এটা বলতে পারি আমরা। এখন তার কি সমস্যা, সে কি জন্য ওয়েট করতেছে, বা কি সে দেখতে চাচ্ছে, বা এখন কি এগুলো ডাকসু নির্বাচনের ফলাফলে কি তার যাওয়া আরো মানে পিছানো বা আরো একটু তার তো যাওয়া উচিত ছিল 5 তারিখের মানে বিকালে ফ্লাইটে উঠে ওইটার সাথে 6 তারিখে। আমরা এটার সাথে একমত, কিন্তু যেটা হয় নাই। কিন্তু সেটা ওইখানে সে যায় নাই, এখনো যাচ্ছে না, 13 মাস পার হয়ে গেছে, যে এখনো যাচ্ছে না। আর তার কি হিসাব কিতাব সেটা তো আর আমি বলতে পারবো না। একজন রাজনীতিবিদ, সে রাজনীতি করবে, তার কি এত ভয় ভীতি আতঙ্ক? 2-4 মাস জেল কাটলেই কি, জেল কাটারও রিস্ক তো সে নিতে পারতো। আর এখন তো তার একেবারে কোনো ইয়ে নেই, মামলা নাই, হুলিয়া নাই, কিচ্ছু নাই, একেবারে মুক্ত বিহঙ্গ। তো এখন তো সে যেতে পারে, কিন্তু এখন তো প্রোগ্রাম কেন যে নভেম্বরে যাব, অক্টোবরে যাব, এতে কি মিন করে সাইদ ভাই? না, বললাম তো, তার নিজস্ব কিছু হিসাব কিতাব আছে, তার নিজস্ব কিছু প্ল্যানিং আছে, চিন্তা ভাবনা আছে।
এখন এটা যদি তো আমার মানে আমরা সবাই তো বুঝতে, আমি আমি আমার অ্যাটলিস্ট আমি বুঝতে পারি না আর কি। নাকি নাকি যেটা আমাদের দস্তগীর জাহাঙ্গীর বললো যে একেবারে তিনি যাবেন প্লেন থেকে নেমে সরাসরি গণভবনে প্রধানমন্ত্রীর শপথ নিতে যাবেন, এরকম তো ভাবতে পারে। হতে পারে, সেরকম কোনো প্ল্যান যদি তার থেকে থাকে, হ্যাঁ, সেটা সেইটাই। সেটা অন্য জিনিস আর কি। কি বলেন 30 সেকেন্ড দস্তগীর জাহাঙ্গীর? না না, এটা তারেক ভাই যেটা বলছেন সেটার সাথে একমত আমি, যে এটা তো আসলে আপনি প্রশ্ন করতে হবে ওনাকে। এটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টে প্রায়ই বলে যে এটা তো আমাকে জিজ্ঞেস করো না, এটা ইসরায়েল সরকারকে জিজ্ঞেস করো, অথবা এটা রাশিয়ান সরকারকে জিজ্ঞেস করো, এটা তারেক জিয়াকে জিজ্ঞেস করতে হবে। তবে স্বপ্ন নিশ্চয়ই থাকতেই পারে যে উনি বিদেশে বসে যে নির্বাচন করতে পারবেন না, তো এরকম না তো। আর নির্বাচন করলেই যে যে ফেল করবেন সেটাও তো এখন আমরা নিশ্চয়তা দিতে পারছি না, কারণ পাশ করার নিশ্চয়তা দিয়েই তো নির্বাচন হবে। এবং সেখানে ওনাকে প্রধানমন্ত্রী করে তারপরে শপথ এমনকি ইংল্যান্ডেও হতে পারে, ইংল্যান্ডে শপথ করে উনি আসলেন আর কি। আরে আরে বা ভাই, ইরানে যখন বিপ্লব হলো 80 সালে, সেখানে খোমেনি 20 বছর এক্সাইল থাকার পরে ফ্রান্স থেকে সে একেবারে প্রধান নেতা শাহ বিদায় হইলো, উনি গিয়া ইন করলেন। তো আমাদের তারেক রহমান সাহেব তো এটা ভাবতে পারে তারেক রহমান সাহেব এই যে শেখ ইউনুস হাসিনা, বিদায় হবে, উনি গিয়ে শেখ ঢুকবেন। হাসিনা যেদিন ক্ষমতা নিয়েছেন সেই দিন ওনার যাওয়ার প্রয়োজন ছিল, এটা হলো ওইটা আমরা রাজনীতিবিদদের কারণ। একাধিকবার, আপনিও সেটা বলছেন, সাহিদ ভাইও একদমই যে বলছে। তখন তখন যে 1/11 সরকার সেটা নেই। আম, ওনাকে তখন শেখ হাসিনা সরকার বিচারও করেনি, জেলও দেয়নি, যে সকল কেস ছিল সব ছিল তথা ওই না সময়ের না, আমলে। তখন গেলে তখন হয়তো উনি তাকে গিয়ে জেলে নেওয়া অতএব হইতো। অতএব এই প্রশ্নটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে। আর এমনও হতে পারে যে উনি ইংল্যান্ডে ভালো আছেন, বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কিন্তু বিএনপির সভাপতি তো জীবিত আছেন, অতএব ওনার এখন না আসা না আসা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো অসুবিধা নেই, এটাও হয়তো উনি ভাবতে পারেন। না কিন্তু ধন্যবাদ। উনি তো ইনএক্টিভ, তাই না, অসুস্থ তো। উনি তো আর এত বড় একটা বৃহৎ দলকে কন্ট্রোল করা তো ইজি ব্যাপার না। যেহেতু না দলটাকে নাড়াচাড়া তিনি লন্ডন বসে করছেন, মানুষও তো আশা করতেই পারে যে, এবং উনি কিন্তু গতকালকে না পরশুদিন বোধহয় বলছে যে খুব শীঘ্রই সশরীরে আপনাদের সঙ্গে দেখা হবে, সে বলছে। ভালো, তাহলে তো বোঝা গেল যে উনি খুব তাড়াতাড়ি যাবেন। হ্যাঁ, উনি তাড়াতাড়ি যাবেন এইরকম, কিন্তু তিনি কিন্তু বেশ 2-3 মাস যাবতই ইউনুসের সঙ্গে মিটিং এর পরে কিন্তু তিনি একাধিকবার বলছেন যে তিনি আসতেছেন। ওখানে তার বাড়ি ঘর বাসা মেম্বার সবকিছু হ্যাঁ, সে আসুক, সেটা ঠিক আছে। সব সব ঠিক ঠিক আছে, এই আর কি। তো ওই যে বলছিলাম, যাই হোক, আজকে আমরা অনেক কিছু ডিসকাস করলাম। আমরা আবার অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার কথা বলবো, প্রিয় দর্শক। ওকে, আপনারা থ্যাংক যে ইউ। যেখানে আছেন প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।